আজকে ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া থেকে পুষ্টি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, নিউট্রিশন। তো আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে শ্বসন সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, অবশ্যই আগের ভিডিওটি দেখবে, শ্বসন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। আজকে পুষ্টি সম্পর্কে আলোচনা করব। তো পুষ্টির মধ্যে যেমন দেখো পুষ্টির ধারণা, ঠিক আছে, তারপর পুষ্টির প্রকারভেদ, যেমন উদ্ভিদ পুষ্টি, প্রাণী পুষ্টি, তাদেরও বিভাগ রয়েছে, সেটা দেখব। তারপর উদ্ভিদ পুষ্টির যে প্রকারভেদগুলো, ঠিক আছে, সেইটা দেখব। তারপর প্রাণী পুষ্টি দেখব, এই যে আছে পরের পেজে প্রাণী পুষ্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে উদ্ভিদ পুষ্টি, এগুলো হচ্ছে প্রাণী পুষ্টি। আবার প্রাণী পুষ্টিরও আছে, যেমন 3টি পর্যায়ে ঘটছে প্রাণী পুষ্টি, সেটাকে আমরা বলবো হলোজৈক। তো এখানে হলোজৈক পুষ্টির ভাগ রয়েছে, যেমন খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাণী পুষ্টির পর্যায়। তো এই পর্যায়টিকে আমরা হলোজৈক পুষ্টি বলবো, যেটি 5টি পর্যায় করা হয়েছে। তারপরে এই যে পুষ্টি গ্রহণ করছি, ঠিক আছে, তার কিছু তন্ত্র রয়েছে, সেই তন্ত্রটা দেখব। মানে যে পুষ্টি গ্রহণ করছি তার মধ্যে যে পরিপাক হচ্ছে, মানে বলতে পারো যে পাচিত হচ্ছে খাবারগুলো, ঠিক আছে, তো সেটা দেখব যে বিভিন্ন তন্ত্রে যেমন পরিপাক কিসে হয়। এই যে পরিপাক, প্রথমে দেখো খাদ্য গ্রহণ। তো খাদ্য গ্রহণে কী হয়, চোয়াল, মুখবিবর, ঠোঁট, জিভ, আলজিভ প্রভৃতি মানুষ খাদ্যবস্তুতে হাত দিয়ে মুখে প্রেরণ করে, এটা হচ্ছে কি খাদ্য গ্রহণ। তারপর রয়েছে পরিপাক। ঠিক আছে, এই পরিপাকের মধ্যে যে সকল তন্ত্র রয়েছে, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তো এই পরিপাকটার মধ্যে আমরা পরিপাক তন্ত্রটা দেখব। ঠিক আছে, এটাই হচ্ছে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র বলতে পারি। এই পরিপাকের মধ্যে বিভিন্ন তন্ত্রগুলো আছে, সেগুলো দেখব কিভাবে আমরা খাদ্য মানে আর কি পাচিত করছি, মানে হজম করছি খাবারটা কীভাবে, ঠিক আছে, মানে যাচ্ছে কীভাবে, যে তন্ত্রের মাধ্যমে, এবং কীভাবে পাচিত হচ্ছে এবং কীভাবে বহিষ্করণ হচ্ছে, সেগুলো দেওয়া আছে। তো এখানে পৌষ্টিক তন্ত্র দেওয়া আছে, তারপরের পেজে পৌষ্টিক তন্ত্রের ছবি দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে খাবার খাচ্ছি, ঠিক আছে, মুখছিদ্র, তারপর মুখবিবর, তারপর এই যে বিভিন্ন চোয়ালগুলো রয়েছে, গলবিল, তারপর গ্রাসনালী, ঠিক আছে, এবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এইভাবে রয়েছে বিভিন্ন পাচনতন্ত্র। ঠিক আছে, তারপর যেমন বহিষ্করণ হয়, ঠিক আছে, মলাশয় দ্বারা মলরূপে যে বহিষ্করণ হয় বা বজ্র পদার্থ যে নির্গত করি, তারপর শেষ প্রান্তে হয়। তো সেটাই আর দেওয়া আছে কীভাবে করি। তো তার জন্য এখানে পরিপাক তন্ত্র এবং পরিপাক তন্ত্রের মধ্যে যে পরিপাক নালী রয়েছে, ঠিক আছে, এই যে পরিপাক নালী এবং কিছু গ্রন্থিও রয়েছে, পরিপাক গ্রন্থি, ঠিক আছে, যেমন লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি, আন্ত্রিক, এইগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি। তো এগুলো আমরা দেখব। তারপর পরিপাক সম্পর্কে ধারণা, ঠিক আছে, আর পরিপাকের জন্য কিছু উৎসেচকও প্রয়োজন হয়, যে আমাদের খাদ্য খাচ্ছি তার মধ্যে যে আমাদের শরীরের মধ্যে কোষে কোষে যে যাবে, ঠিক আছে, যে আমাদের শক্তি যোগাবে, প্রোটিনের দরকার, ফ্যাটের দরকার, শর্করা তো দরকারই শক্তির জন্য। তো সেইগুলোর বিভিন্ন উৎসেচক রয়েছে, ঠিক আছে, উৎসেচক আমাদের যে অন্ত্রের মধ্যে প্রয়োজন, তো সেইগুলো রয়েছে পরিপাক উৎসেচক, পরিপাককারী উৎসেচক, ঠিক আছে, শর্করা, তারপর প্রোটিন, ফ্যাট, এইগুলো। তারপর শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ রয়েছে। ঠিক আছে, পরিপাকের পর শোষণ হচ্ছে, কীভাবে আমাদের যে শরীরের মানবদেহ কোষে কোষে যেয়ে যে আমাদের শক্তি হচ্ছে, তারপর আমরা যে শক্তি যোগানটা পাচ্ছি সেটা, তারপর আত্তীকরণ, ঠিক আছে, তারপর বহিষ্করণ, এটা আমরা দেখছি। তারপর যে বিপাক রয়েছে সেটা দেখব। তো বিপাকটা শর্টকাটে দেওয়া আছে, ঠিক আছে, বিপাক কী হচ্ছে, শুষ্ক ওজন বৃদ্ধি, শুষ্ক ওজন হ্রাস, এটাই শুধুমাত্র এইটুকুই বিপাকটা। তারপর যে খাদ্য গ্রহণ, শক্তির চাহিদা, সংশ্লিষ্ট সমস্যা, ঠিক আছে, যে খাদ্য গ্রহণ করছি তার জন্য যে শক্তির চাহিদা আমাদের কতটা প্রয়োজন, ঠিক আছে, শক্তিটা কিভাবে আমাদের অর্জন করতে হয়, তারপর সংশ্লিষ্ট কিছু সমস্যাও দেখা যায়, তো সেইগুলো আছে, সংক্ষেপে দেওয়া আছে, তো সেগুলো আমরা পরে দেখব। তো মেন আমরা দেখব যেটা পুষ্টি, ঠিক আছে, ক্লাস 9-এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এবং 9 বাদে যে সকল কম্পিটিটিভ এক্সাম আছে সেই ক্ষেত্রেও কিন্তু পুষ্টিটা একটা খুব মেন টপিক চ্যাপ্টার, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমরা পুষ্টিটা দেখে নেব। সব যে সকল কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই এটা একটা থেকে দুটো কোনো না কোনো ক্ষেত্রে কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। তো পুষ্টিটা আমরা চলো দেখে নিই। তো দেখো পুষ্টির ধারণা, তো এখানে পুষ্টির সংজ্ঞাটা দেওয়া আছে কি, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান সংগ্রহ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে, অথবা সংশ্লিষ্ট আত্তীকরণ উদ্ভিদের ক্ষেত্রে, এর মাধ্যমে দেহে পরিপোষকের যোগান, দেহে বৃদ্ধি, ক্ষয়পূরণ ঘটায়, তাকে পুষ্টি বলবো। ঠিক আছে, মানে
প্রাণীদের ক্ষেত্রে কি গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিস্ফোরণ 3টি পর্যায়ে ঘটে। আর উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লেষ আর আত্তীকরণের ক্ষেত্রে ঘটে। এবং উদ্ভিদের যে যোগান দেয়, এই যে বৃদ্ধি হচ্ছে, ক্ষয়পূরণ, দেহের যে ক্ষয়পূরণ ঘটছে, শক্তি পাচ্ছি, ঠিক আছে, এই পুষ্টির মাধ্যমে, নিউট্রিশন যাকে বলছি। তো এখানে দেখো পাশে দেওয়া আছে হিন্টে কী দেওয়া আছে, পুষ্টি একটি উপজিতি বিক্রিয়া, কারণ পুষ্টির দ্বারা দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। ঠিক আছে, পুষ্টি একটি উপজিতি বিপাক, মানে যে আমরা খাবার গ্রহণ করছি সেটা শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে দেহের। ঠিক আছে, আর আমরা আগের ভিডিওতে শ্বসনটা কি দেখেছি, সেটা অপচিতি। ঠিক আছে, অপচিতি। আর সালোক সংশ্লেষটা কি, সালোক সংশ্লেষটাও পুষ্টির মতোই উপচিতি। ঠিক আছে, উদ্ভিদের যেটা সালোক সংশ্লেষ হচ্ছে সেটা উপচিতি। কেন? কারণ সালোক সংশ্লেষে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছি পরিবেশ থেকে, জল, কার্বন ডাইঅক্সাইড আর সূর্যালোক, তো সেখান থেকে কি হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং তার বদলে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন পরিবেশে নির্গত করছে, উদ্ভিদের ক্ষেত্রে বলছি। আর যে কার্বন ডাইঅক্সাইড তার বিনিময়ে কিন্তু গ্লুকোজ উৎপন্ন করছে। ঠিক আছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে মানে শর্করা তৈরি করছে, বা আমরা বলতে পারি খাদ্য তৈরি করছে। তাহলে সেখানে উপচিতি বিপাক হচ্ছে। ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে, একটা খাদ্য তৈরি করছে, জটিল তৈরি হচ্ছে সরল থেকে। আবার শ্বসনের ক্ষেত্রে তার অপজিতি বিপাক, মানে কি, যে তো শ্বসনের ক্ষেত্রে পরিবেশ থেকে যে অক্সিজেন গ্রহণ করছিস, ঠিক আছে, সেটা ভেঙে কি হচ্ছে জল, আর যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করছি তার মধ্যে শর্করা রয়েছে, সেই শর্করাটা ভেঙে কী হচ্ছে, CO2 উৎপন্ন করছে, মানে জটিল থেকে কী হচ্ছে, সরলে যোগে পরিণত হচ্ছে। তাহলে সেটা অপজিতি। ঠিক আছে, কি শ্বসনের মাধ্যমে আমাদের গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড তো এক ধরনের বলতে পারি রেচন পদার্থ। ঠিক আছে, তো সেই রেচনের মাধ্যমে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, অপচিতি বিপাক। ঠিক আছে, মানে গ্লুকোজ বা শর্করাটা হচ্ছে জটিল, সেই জটিল ভেঙে কি হচ্ছে, CO2 পরিণত হচ্ছে, যেটা আমরা দেহের মধ্যে দেহ থেকে বাইরে নির্গত করছি। ঠিক আছে, তাহলে সেটা অপচিতি, শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। আর পুষ্টিটা কি সালোক সংশ্লেষের মতো, পুষ্টিটা সে সালোক সংশ্লেষ যেমন উপচিতি, সেরকম পুষ্টির ক্ষেত্রেও সেটা উপচিতি। কারণ আমরা খাবার খাচ্ছি, দেহের যে বৃদ্ধি ঘটছে, ঠিক আছে, শক্তি যোগান পাচ্ছি, তো সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে, দেহের শুষ্ক ওজন বৃদ্ধি হচ্ছে। তারপর দেখো কী বলেছে, যে জীবদের গঠন ও সক্রিয়তা বজায় রাখবার জন্য যে সমস্ত উপাদান গৃহীত হয় ও অঙ্গীভূত হয় তাদের পরিপোষক বলে, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ প্রভৃতি। ঠিক আছে, তারপর শ্বসন পুষ্টি সম্পর্কে কি, শ্বসন ও পুষ্টি সম্পর্ক দেখো, শ্বসন ও পুষ্টি চক্র আকারে সম্পর্কিত হয়। শ্বসনে উৎপন্ন ATP পুষ্টিতে ব্যবহৃত হয়, পুষ্টির পর কোষে পরিপোষক পৌঁছলে শ্বসন সম্ভব হয়। এই যে আমরা খাদ্য গ্রহণ করছি পুষ্টি, তো সেই পুষ্টিটাই আবার চক্র আকারে শ্বসনে পরিণত হচ্ছে। আবার যেমন বাইরে থেকে অক্সিজেন, শর্করা গ্রহণ করছি, সেটা পুষ্টির মাধ্যমে আবার রিসাইকেলভাবে কিন্তু চক্র আকারে পরিণত হতে থাকছে। ঠিক আছে, শ্বসন থেকে পুষ্টি, এইভাবে শ্বসন থেকে পুষ্টি, পুষ্টি থেকে শ্বসন। ঠিক আছে, আমাদের মানব শরীরে বা বলতে পারো উদ্ভিদের ক্ষেত্রেও। ঠিক আছে, বিভিন্ন যে সকল উদ্ভিদ রয়েছে, এখানে পুষ্টির গুরুত্ব দেওয়া আছে, শক্তি উৎপাদন। ঠিক আছে, জীবদের জীবন প্রক্রিয়া চালানোর জন্য অনবরত যে শক্তি ব্যয় হয় তা পুষ্টি থেকেই পাওয়া যায়। তারপর রোগ প্রতিরোধ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পুষ্টি জরুরি। বৃদ্ধি, ছোট অপত্য থেকে ক্রম বৃদ্ধির দ্বারা যে পূর্ণাঙ্গ জীব সৃষ্টিতে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি প্রয়োজন। পুষ্টি দ্বারা কোষের প্রোটোপ্লাজমের ওজন বৃদ্ধি করে। ক্ষয়পূরণ, ঠিক আছে, বিভিন্ন অপচিতি বিপাকে বা আঘাতে দেহের ক্ষতি হলে তা পুষ্টি দ্বারা পূরণ হয়। তারপর পুষ্টির প্রকারভেদ। ঠিক আছে, পুষ্টির প্রকারভেদ জানি আমরা, উদ্ভিদ পুষ্টি আর প্রাণী পুষ্টি 2 প্রকার। উদ্ভিদ পুষ্টি আবার 2 প্রকার, একটা হচ্ছে স্বভোজী, একটা হচ্ছে পরভোজী। ঠিক আছে, তো পরভোজী আবার 4 ভাগে বিভক্ত, পরজীবী, মিথজীবী, মৃতজীবী আর পতঙ্গভোগ। ঠিক আছে, আর যে প্রাণী পুষ্টি সেটা 5টি ভাগে বিভক্ত, পরজীবী, মিথজীবী, মৃতজীবী আর কপ্রোফ্যাগি আর স্যাঙ্গুইনিভোরি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাণী পুষ্টির বিভাগ। তো প্রথমে আমরা উদ্ভিদ পুষ্টির বিভাগটা চলো দেখে নিই, তারপর প্রাণী পুষ্টি দেখব। তো এই যে উদ্ভিদ পুষ্টি, ঠিক আছে, এর সম্পর্কে আমরা জানবো, প্ল্যান্ট নিউট্রিশন। তো আমরা দেখলাম যে উদ্ভিদ পুষ্টি 2 প্রকার, একটা হচ্ছে স্বভোজী আর 2 নম্বর হচ্ছে পরভোজী। যে পুষ্টি পদ্ধতিতে পরিবেশ থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে উদ্ভিদ নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে ও পুষ্টি লাভ করে তাকে আমরা স্বভোজী পুষ্টি বলবো। ঠিক আছে, স্বভোজী পুষ্টির 2টি পর্যায়, একটা হচ্ছে সংশ্লেষ আর 2 হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ কি, সালোক সংশ্লেষ দ্বারা খাদ্য উৎপাদন, এবং আত্তীকরণ হচ্ছে কি, প্রোটোপ্লাজম দ্বারা অংশীভূত হওয়া। ঠিক আছে, উদাহরণ যেমন আম, জাম, কাঁঠাল, শৈবাল, মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদের পুষ্টি পদ্ধতি। ঠিক আছে, তারপর উল্লেখযোগ্য কিছু প্রাণী আছে যেমন ইউগ্লিনা, ক্রাইসোমিবা প্রভৃতি জীবগুলি প্রোটোজোয়া হলেও
ক্লোরোফিল থাকায় এরা ক্ষারক সংশ্লেষ করে। তাহলে আমরা এখানে কি বুঝবো, যে স্বভোজী যে উদ্ভিদ রয়েছে, স্বভোজী উদ্ভিদ কিন্তু নিজেরাই খাদ্য তৈরি করে এবং নিজেরাই খাদ্যের যে যোগান সেটা নিজেরাই দেয়। স্বভোজী তার জন্য বলছি, ঠিক আছে। স্বভোজী মানে নিজ নির্ভর, ঠিক আছে, অন্য নির্ভর নয়। আর পরভোজী মানে অন্যের উপর নির্ভরশীল, ঠিক আছে। তার জন্য এটাকে আমরা কি বলবো, অটোট্রফিক নিউট্রিশন। অটোট্রফিক মানে নিজ নির্ভর বা স্বভোজী, এটাকে আমি বলছি। মানে যে সকল উদ্ভিদ সবুজ, ঠিক আছে, সবুজ উদ্ভিদেই, সমস্ত সবুজ উদ্ভিদেই কিন্তু সমস্ত উদ্ভিদরাই নিজেরাই খাদ্য তৈরি করে, ঠিক আছে। কারণ তাদের মধ্যে ক্লোরোফিল নামক রঙ্গক রয়েছে, যেটা সবুজ রঙ্গক, ঠিক আছে, এবং সেখান থেকেই সালোক সংশ্লেষ উৎপন্ন হচ্ছে। আর সালোক সংশ্লেষের মাধ্যমে তারা নিজেরাই খাদ্য তৈরি করছে, ঠিক আছে। সমস্ত উদ্ভিদ, সমস্ত ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ। আর ক্লোরোফিলযুক্ত কিছু প্রাণীও আছে, যেমন ইউগ্লিনা, ক্রাইসেমিবা, এগুলো হচ্ছে ক্লোরোফিলযুক্ত প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা স্বভোজী দেখতে পারবো, ঠিক আছে। উচ্চ শ্রেণীর প্রাণীরা কখনো নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, কারণ তাদের তো ক্লোরোফিল অঙ্গটাই নেই, ঠিক আছে, যে রঙ্গক, সে ক্লোরোফিল রঙ্গক নেই, তাহলে তো সবুজ হতো, সকল প্রাণীই সবুজ হতো, ঠিক আছে, কালারফুল হতো। তো নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ইউগ্লিনা, ক্রাইসেমিবা, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবুজ রঙ্গক থাকে, যা এই যে প্রোটোজোয়া হলো ক্লোরোফিল থেকে তারা সালোক সংশ্লেষ করতে পারে। এরপর দেখব পরভোজী পুষ্টি, ঠিক আছে। তো এটা কি বলেছে, হেটারোট্রফিক নিউট্রিশন, যে পুষ্টি পদ্ধতিতে খাদ্য সংশ্লেষে অক্ষম, ঠিক আছে, মানে নিজেরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না, সেই ক্লোরোফিল নেই, তাহলে সালোক সংশ্লেষও করতে পারবে না। ক্লোরোফিলবিহীন জীবেরা কোনো আশ্রয়তা দেহ থেকে অথবা কোনো জীব বা জৈব উপাদান থেকে পুষ্টি লাভ করে, তাকে পরভোজী বলবো। মানে সালোক সংশ্লেষ তো হয় না, ঠিক আছে, ক্লোরোফিল যেহেতু নেই, পরভোজী মানে পরের ওপর নির্ভরশীল, ঠিক আছে, পরের ওপর নির্ভরশীল হয়ে নিজেদের যে খাদ্য তৈরি করে এবং নিজেদের শক্তি যোগান দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে পরভোজী পুষ্টি। তো এই উদ্ভিদেরই স্বভোজী পুষ্টি আর পরভোজী পুষ্টি দেখলাম। আবার পরভোজী পুষ্টি উদ্ভিদের দেখলাম যে 4 প্রকার, কি কি, পরজীবী, মৃতজীবী, মিথজীবী আর পতঙ্গভুক, ঠিক আছে। তো চলো দেখিনি এদের কি বলেছে। প্রথমে দেখব পরজীবী, ঠিক আছে। পরভোজীরই শ্রেণী বিভাগ পরজীবী। যেসব উদ্ভিদ সজীব আশ্রয়দাতা উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে এবং আশ্রয়দাতা জীবের ক্ষতি সাধন করে, তাদের আমরা পরজীবী বলবো, ঠিক আছে। যে সকল সজীব আশ্রয়দাতা উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে, ঠিক আছে, সজীব মানে জীবিত, ঠিক আছে, সজীব উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তো তাদেরকে আমরা পরজীবী বলবো, ঠিক আছে। এই পদ্ধতিকে পরজীবীও পুষ্টি বলবো। যেমন কি এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন স্বর্ণলতা, বেলানোফোরা, র্যাপ্লেসিয়া, এগুলো হচ্ছে পূর্ণ পরজীবী, ঠিক আছে। আর এছাড়াও আংশিক পরজীবী কিছু, যেগুলো শ্বেতচন্দন, ভিসকাম, এগুলো আংশিক পরজীবী, ঠিক আছে, মানে পরের উপর নির্ভরশীল করে তারা খাদ্য গ্রহণ করছে এবং শক্তির চাহিদা মেটাচ্ছে। তাহলে পূর্ণ পরজীবী কি, স্বর্ণলতা, বেলানোফোরা, র্যাপ্লেসিয়া, আর আংশিক শ্বেতচন্দন, ভিসকাম, ঠিক আছে। দেখুন র্যাপ্লেসিয়ার ছবিটা দেওয়া আছে, এটা পূর্ণ পরজীবী, ঠিক আছে, এটা পরের উপর নির্ভরশীল। দেখো সবুজ নেই, ঠিক আছে, সবুজ রঙ্গকযুক্ত নেই। এরপর দেখব মৃতজীবী। মৃতজীবী মানে বুঝতে পারছি যে যেসব উদ্ভিদ মৃত বা পচনশীল প্রাণী বা উদ্ভিদ জৈব পদার্থ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, তারাই হচ্ছে মৃতজীবী, ঠিক আছে, মানে মৃত উদ্ভিদ বা প্রাণী থেকে তারা সংগ্রহ করে। যেমন মনোট্রোপা, সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, মনোট্রোপা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আর উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে অ্যাগারিকাস, ইস্ট প্যানিসিলিয়াম, এগুলো হচ্ছে মৃতজীবী ছত্রাক, ঠিক আছে। মনোট্রোপাই হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেটা মৃতজীবী থেকে সংগ্রহ করে, মৃত বা পচনশীল প্রাণীজ উদ্ভিদ থেকে মানে পুষ্টি উপাদান করে, ঠিক আছে। এটা স্বভোজী, মনে রাখবে, মনোট্রোপা, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। মনোট্রোপা এক ধরনের সপুষ্পকই উদ্ভিদ। এটাই যে উদ্ভিদ মৃতজীবী মৃত প্রাণী থেকে পুষ্টি লাভ করে। এখানে মনোট্রোপার ছবি দেওয়া আছে, ঠিক আছে। স্বভোজী তো হবেই না, যেহেতু ক্লোরোফিল নেই, তো এই হোয়াইট কালার, ঠিক আছে। তো এরা মৃত উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে খাদ্য সংগ্রহ করে এবং এটা সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। আর বিভিন্ন ছত্রাকরাই বেশিরভাগ মৃতজীবী হয়। অ্যাগারিকাস, ইস্ট পেনিসিলিয়াম, এগুলো মৃতজীবী বা ছত্রাক বলতে পারি। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীজের কাছ থেকে পুষ্টি সংগ্রহ করে। এরপর দেখব মিথজীবী কি, যে যদি দুটি ভিন্ন প্রজাতির জীব একত্রে অবস্থান করেও পরিপোষকের আদান প্রদান দ্বারাই উভয়ই উপকৃত হয়, তবে সেই সহাবস্থানকারী প্রজাতি দুটিকে মিথজীবী বলবো।
মানে যদি দুটি ভিন্ন প্রজাতির জীব কী করছে, আদান প্রদান, ঠিক আছে, একে অপরকে হেল্প করছে, একে অপরকে সাহায্যের মাধ্যমে তারা পুষ্টি সংগ্রহ করছে, সেটাই হচ্ছে মিথজীবী। যেমন জীব দুটির পুষ্টি পদ্ধতিকে আমরা মিথজীবী পুষ্টি বলবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ও মটর গাছের সহাবস্থান মিথজীবীদের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, মটর শর্করা খাদ্য সরবরাহ করে, তার বদলে ব্যাকটেরিয়া মাটি থেকে উদ্ভিদকে অ্যামোনিয়া যোগায়। এটা হচ্ছে পরস্পর মিথজীবী। ঠিক আছে, তো এই মটর গাছ কী করছে, মটর গাছের যে মূল রয়েছে, ঠিক আছে, সেখান থেকে খাদ্য শর্করা যে সরবরাহ করছে, তার বদলে যে মটর গাছের মূলে রাইবোজিওবিয়াম এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াটা কী করছে, মটর গাছকে অ্যামোনিয়া যোগাচ্ছে। ঠিক আছে, তার উদ্ভিদকে অ্যামোনিয়া যোগাচ্ছে, অ্যামোনিয়া দান করছে। তো একে অপরকে হেল্প করছে। ঠিক আছে, মানে একে অপরকে হেল্পের মাধ্যমে তারা পুষ্টি সংগ্রহ করছে। তারপর দেখো লাইকেনও এক ধরনের হচ্ছে মিথজীবী পুষ্টি। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, লাইকেন নামক মিথজীবী সংগঠনের প্রকৃতপক্ষে শৈবাল ও ছত্রাকের অংশ একত্রে অবস্থান করে। তো লাইকনের দুটি যে পার্ট সেটা রয়েছে, একটা হচ্ছে শৈবাল পার্ট, একটা হচ্ছে ছত্রাক পার্ট। তো লাইকেনের শৈবাল পার্টটিকে আমরা কি বলবো, ফাইকোবায়েন্ট, আর যে ছত্রাক পার্ট সেটিকে বলবো মাইকোবায়েন্ট। ঠিক আছে, তো এই শৈবাল অংশটি কি করছে, এই শৈবাল অংশটি এই ছত্রাক অংশটিকে উত্তাপ আর্দ্রতা দিচ্ছে, এবং এই ছত্রাক অংশটি শৈবাল অংশটিকে জল আর খনিজ পদার্থ দিচ্ছে, তাহলে একে অপরকে সাহায্য করছে। ঠিক আছে, লাইকেনের শৈবালটিকে ফাইকোবায়েন্ট বলবো, শৈবাল অংশটিকে, আর ছত্রাক অংশটিকে মাইকোবায়েন্ট। ঠিক আছে, আমরা বলতে পারি ফিশ আর মাছ। ঠিক আছে, ফিশ কেন, কারণ শৈবাল রয়েছে, ঠিক আছে, ফাইকোবাউন্ড আর তালিবিশ্ব, তাহলে ফিশ হচ্ছে, ঠিক আছে, ফায়ারফি আর তালেবস্যর, তাহলে ফিশ উচ্চারণ। একই রকমভাবে মাছের যে বাংলা মিনিং সেটা মাছ, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি মাইকোবায়েন্ট ছত্রাক। ঠিক আছে, মাইকোবায়েন্ট মানে ময়া হাকার, আর ছত্রাক মানে তাহলে মাছ, তাহলে ছত্রাক হচ্ছে মাছ, আর শৈবাল হচ্ছে ফিশ। ঠিক আছে, তাহলে ফিশ কী করছে, খাদ্য উত্তাপ আর আর্দ্রতা দিচ্ছে মাছকে, আর মাছ ফিশকে কী করছে, জল ও খনিজ দিচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, যাতে এগুলো কনফিউশন না হয়, তাই এইভাবে মনে রাখতে পারবো আমরা। এরপর রয়েছে পতঙ্গভুক। তো কি বলেছে, যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত প্রোটিন খাদ্যের ঘাটতি পরিপূরণে বিশেষ ভাত সৃষ্টি করে, পতঙ্গ ধরে ও তাদের পরিপাক দ্বারা পুষ্টি সম্পন্ন করে, তাদের আমরা পতঙ্গভুক উদ্ভিদ বলবো। ঠিক আছে, এরা একই সঙ্গে স্বভোজীও হয়, যেমন কলসপত্রী। তো এই যে পতঙ্গভুক, এরা একদিক থেকে পরভোজী। ঠিক আছে, তাদের নাইট্রোজেনের অভাবে কী করছে, পতঙ্গদের কাছ থেকে ফাঁদ সৃষ্টি করছে, এই যে ছবিটা, ঠিক আছে, ফাঁদ সৃষ্টি করার মাধ্যমে তাদের কাছ থেকে নাইট্রোজেন যে ঘাটতি সেটা পূরণ করছে, তার থেকে পুষ্টি সংগ্রহ করছে, তাহলে পরভোজী। আর একদিক থেকে স্বভোজী কেন, কারণ এরা একদিক থেকে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল যুক্ত থাকে, তারা শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, তাই এরা পরভোজীও হবে আবার স্বভোজীও হবে, তাই এটাই বলেছে। তো তারা কিভাবে পুষ্টি সম্পন্ন করে, ঠিক দেখো, এদের পাতায় অগ্রভাগটি ঢাকনাসহ কলসির আকার ধারণ করে। এই যে অগ্রভাগটি ঢাকনাসহ কলসির আকার ধারণ করবে, তারপর তা উজ্জ্বল বর্ণের হয়, পতঙ্গটা কলসিতে ফেসে যাবে, কারণ পতঙ্গগুলো কী হয়, কালারফুল আকৃষ্ট দিকেই যায়, তাই উজ্জ্বল বর্ণে ধারণ করে, এবং পতঙ্গ কলসিতে বসলে তা পিছলে কলসির ভেতরেই পড়ে যায়। ঠিক আছে, যেহেতু উজ্জ্বল বর্ণ, তখন পতঙ্গ এখানে কি করবে, আস্তে কুঁচবে, এবং তখন সেই পিছলের মাধ্যমে, ঠিক আছে, কলসিতে বসলে সে পিছলে সেখানের মধ্যেই পড়ে যায় ভিতরে, এবং কলসির গ্রন্থিকোষ নির্গত প্রোটিওলাইটিক উৎসেচক ক্রিয়ায় তা পাচিত হয় এবং উদ্ভিদ পুষ্টি লাভ করে। ঠিক আছে, এই যে কলসপত্রীর মধ্যে তার গ্রন্থিকোষে কীরকম উৎসেচক রয়েছে, প্রোটিওলাইটিক মানে প্রোটিন ধর্মী উৎসেচক রয়েছে। তো এর উদাহরণ আরও এক্সাম্পল রয়েছে, যেমন সূর্য শিশি, ড্রসেরা, ডায়োনিয়া পাতা হয়েছে, এগুলো আরও এক্সাম্পল। ঠিক আছে, কলসপত্রী এখানে ছবি রয়েছে, তাছাড়া এই যে এইগুলো অবশ্যই দেখবে। এরপর রয়েছে স্বভোজী পরভোজী পুষ্টির পার্থক্য। ঠিক আছে, তারপর পরজীবী, মৃতজীবী আর মিথজীবী উদ্ভিদের তুলনা। তো এগুলো আমরা পারবো, যেহেতু উদ্ভিদ পুষ্টির সম্পর্কে আমরা ডিটেলসে দেখলাম। ঠিক আছে, তাদের যে বর্ণনা, ঠিক আছে, তাদের যে সংজ্ঞা, এক্সাম্পল দেখলাম, তো এইখান থেকে আমরা পার্থক্য এবং তুলনা দেখতে পারবো। ঠিক আছে, অবশ্যই বাড়িতে এটা দেখে নেবে, তাদের পার্থক্য এবং তুলনা। ঠিক আছে, এটা তো আমরা যেগুলো পড়বো সেখান থেকে নিজেরাই পার্থক্য করতে পারবো যদি একবার পড়ি। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টি সম্পর্কে পড়লাম, তাহলে পার্থক্য নিজেরাই পারবো। তো অবশ্যই একবার দেখে নেবে এক্সাম্পল বা পার্থক্য, অবশ্যই তোমরা এই পার্থক্যগুলো দেখে নেবে।
এরপর আমরা প্রাণী পুষ্টি দেখব, অ্যানিম্যাল নিউট্রিশন। ঠিক আছে, তো সমস্ত প্রাণী কিন্তু পরভোজী। কেন? কারণ তাদের মধ্যে কোনো ক্লোরোফিলযুক্ত রঙ্গক নেই, আর রঙ্গক না থাকলে সেটা সবুজ বর্ণ হবে না, আর সবুজযুক্ত ক্লোরোফিল না থাকলে সেটা সালোক সংশ্লেষ হবে না, আর সালোক সংশ্লেষ না থাকলে তারা নিজেরা খাদ্যও তৈরি করতে পারবে না। তাই তারা কি? পরভোজী। আর স্বভোজী মাত্রাকে আমরা জানি ক্লোরোফিলযুক্ত থাকবে, সবুজ বর্ণ যেটা, ঠিক আছে, যেগুলো সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই আমরা দেখি। ঠিক আছে, তো তারা নিজেরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে, তাহলে স্বভোজী। ঠিক আছে, অটোট্রপিক, নিজেরাই খাদ্য তৈরি করছে, নিজেরাই নিজেদেরকে খাদ্যের যোগান দিচ্ছে। আর আমরা যে সকল প্রাণীরা, আমরা কি নিজেরা খাদ্য তৈরি করতে পারবো? আমাদের তো ক্লোরোফিল নামক রঙ্গক নেই। যদি রঙ্গক থাকতো তাহলে কী হতো? সবুজ রঙের হতাম আমরা। সবুজ রঙের যদি আমরা হতে পারতাম তাহলে নিজেরাই খাদ্য তৈরি করতাম। ঠিক আছে, পরের উপর নির্ভরশীল থাকতাম না। তাই আমরা কি? পরভোজী পুষ্টি, আমরা স্বভোজী নই। মানে পরের উপর নির্ভর করে আমরা বেঁচে আছি পুষ্টির মাধ্যমে। তো এটাই বলেছে, পরভোজী প্রাণীর বিভিন্ন প্রকার পুষ্টি পদ্ধতি দেখা যায়। পুষ্টি পদ্ধতি অনুযায়ী বিভিন্ন প্রকার থাকে, যেমন পরজীবী, মৃতজীবী, মৃতজীবী, মলভোজী বা এটাকে আমরা কপ্রোফ্যাগি বলছি, আর রক্তভোজী বা এটাকে আমরা স্যাঙ্গুইনিভোরি বলছি। পরজীবী কি? যেসব প্রাণী আশ্রয়দাতা বা পোষক দেহ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে ও আশ্রয়দাতার ক্ষতি সাধন করে তাকে আমরা পরজীবী বলবো। যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে উকুন। উকুন হচ্ছে বহিঃপরজীবী। তারপর কৃমি হচ্ছে অন্তঃপরজীবী। কেন? এরা আশ্রয়দাতা থেকে পোষক দেহ থেকে পুষ্টি উপাদান করছে। ঠিক আছে, এবং কী করছে? ক্ষতি সাধন। ঠিক আছে, আশ্রয়দাতার ক্ষতি সাধন করছে, তো সেটাই হচ্ছে পরজীবী। যেমন আমরা বলতে পারি বহিঃপরজীবী উকুন। উকুন কিন্তু কী করছে? আমাদের মাথা থেকে, মাথার মধ্যে তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে উকুন। মাথার যে সকল যে চুল, সেই চুলের গোড়ায় পুষ্টি থাকে, সেইগুলো কিন্তু তারা কী করছে? সংগ্রহ করে নিচ্ছে। সেইগুলো কী করছে? তারা সংগ্রহ করছে। ঠিক আছে, আর কৃমি থাকে আমাদের যে অন্ত্রের মধ্যে। ঠিক আছে, সেই অন্ত্রের মধ্যে বিভিন্ন কৃমি রয়েছে, ছোট্ট ছোট কৃমি জিনিস থাকে, সেইগুলো আমাদের যে দেহের মধ্যে পুষ্টি রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে নেয়। তো সেটাই হচ্ছে পরজীবী। তারপর মিথজীবী কী দেখব? দুটি প্রাণী যখন একত্রে অবস্থান করে, একে অপরকে সহচর্যে জীবন ধারণ করে, তখন সেই সহাবস্থানকারী দুটি প্রাণীকে আমরা মিথজীবী বলবো। ঠিক আছে, তো প্রাণীদের ক্ষেত্রেও মিথজীবী হয়, একে অপরকে হেল্প করে কি হয়? তারা পুষ্টি গ্রহণ করে। ঠিক আছে, একে অপরকে সাহায্য করে। যেমন উই পোকার পৌষ্টিক নালীতে বসবাসকারী আর্দ্র প্রাণী। ঠিক আছে, আর্দ্র প্রাণী কি নাম? আর্দ্র প্রাণীটা হচ্ছে ট্রাইকোনিম্ফা। ঠিক আছে, ট্রাইকোনিম্ফা। তারপর হাঙ্গর এবং রোমরা মাছ, এগুলো কি একে অপরকে হেল্প করছে, দুটি প্রাণী। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে একে অপরকে কী করছে? সাহায্য করছে দুটি লাইকেন নামক যে সকল, তারপর মটর গাছের ব্যাকটেরিয়া রাইজোবিয়াম এবং মটর গাছের মূলের শর্করা একে অপরকে হেল্প করে পুষ্টি গ্রহণ করছে। লাইকেনের ছত্রাক অংশ আর লাইকেনের শৈবাল অংশ একে অপরকে হেল্প করছে। শৈবাল অংশ খাদ্য, উষ্ণতা, আর্দ্রতা দিচ্ছে ছত্রাককে, আর ছত্রাক তার বদলে শৈবালকে জল আর খনিজ দিচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে এখানেও সেম, এখানে দুটি প্রাণীদের মধ্যে হবে, যেহেতু এটা হচ্ছে প্রাণী পুষ্টি। এরপর দেখব মৃতজীবী। তো মৃতজীবীটা কি? যেসব প্রাণী মৃতজীবী পুষ্টি পদ্ধতিতে মৃত দেহাবশেষ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, তাদেরকে পুষ্টি সম্পন্ন করে, তাদের মৃতজীবী বলবো। যেমন কেঁচো, শামুক, এগুলো হচ্ছে মৃতজীবী। ঠিক আছে, মৃত প্রাণী বা জীব দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। আর কপ্রোফ্যাগি কি? কপ্রোফ্যাগি হচ্ছে যেসব প্রাণী নিজে বা অন্য প্রাণীর দেহ থেকে নির্গত মল খাদ্যরূপে গ্রহণ করে, সেগুলোকে আমরা কপ্রোফ্যাগি বলি। যেমন এক ধরনের হচ্ছে শুয়োর। ঠিক আছে, তারপর শিশু হাতি, পান্ডা। ঠিক আছে, তারপর হিপোপটেমাস, তারপর গিনিপিগ, উই পোকা, গুবরে পোকা, মাছি, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কপ্রোফ্যাগির এক্সাম্পল। তারপর রক্তভোজী, যেসব প্রাণী অন্য প্রাণীর দেহ থেকে শুধুমাত্র রক্ত পান করে তাদের রক্তভোজী বলবো। যেমন স্ত্রী, মশা, ঝোঁক। ঠিক আছে, তারপর ভ্যাম্পায়ার, বাদুড়, এগুলো হচ্ছে রক্তভোজী বা আমরা বলতে পারি সিঙ্গুইনিভোরি। ঠিক আছে, এরপর দেখব হলোজৈবিক পুষ্টি। ঠিক আছে, হলোজৈবিক নিউট্রিশন। তো কি? পরভোজী পুষ্টির একটি বিশেষ প্রকারভেদ হচ্ছে হলোজৈবিক পুষ্টি। ঠিক আছে, তো হলো গ্রিক শব্দ হলো মানে হচ্ছে সম্পূর্ণ, জৈবিক মানে হচ্ছে প্রাণী। এই ক্ষেত্রে জীব তরল বা কঠিন খাদ্য গ্রহণ বা নির্দিষ্ট কতগুলি পর্যায়ের মাধ্যমে তা থেকে পুষ্টি সম্পন্ন করে। এটি প্রায় সমস্ত প্রাণীদের ক্ষেত্রে হয়, যেমন মানুষ, গরু, কুকুর প্রভৃতি দেহ থেকেই। এছাড়া যেমন অ্যামিবা জাতীয় প্রোটোজোয়াদের দেহ হলোজৈবিক পুষ্টি দেখতে পারবো। তো এই যে হলোজৈবিক পুষ্টি পদ্ধতি, এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। আরেকটা যেটা রয়েছে হলোফাইটিক। ঠিক আছে, এখানে বইতে নেই, হলোফাইটিক
হলোফাইটিক পুষ্টিতে আমরা দেখতে পারবো উদ্ভিদ পুষ্টি, ঠিক আছে। প্রাণী পুষ্টির নাম হচ্ছে হলোজিক, আর যদি বলে উদ্ভিদ পুষ্টির নাম তখন আমরা লিখবো হলোফাইটিক, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে পুষ্টির নাম। তো এখানে দেখো আমি লিখেছি, তো এখানে দেখো পেন্সিলে লিখেছি, ঠিক আছে। স্বভোজী পুষ্টিকে আমরা বলবো হলোফাইক পুষ্টি, ঠিক আছে। যে সকল স্বভোজী উদ্ভিদ রয়েছে, স্বভোজী উদ্ভিদদের আমরা হলোফাইক পুষ্টি বলবো, ঠিক আছে, হলোফাইটিক পুষ্টি। আর প্রাণীদের যে রয়েছে, যে সকল পরভোজী প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা দেখব হলোজৈক পুষ্টি। তো এখানে কী বলেছে, হলোজৈক পুষ্টি যে পরভোজী পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা তা কোনো কঠিন বা তরল খাদ্য গ্রহণ করে ও নির্দিষ্ট কতগুলি পর্যায়ের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাদেরকে হলোজৈক পুষ্টি বলবো। তো প্রাণী বা হলোজৈক পুষ্টির ধাপ আমরা একটু আগে দেখলাম যে 5টি ধাপ রয়েছে, যেমন কী 5টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমে খাদ্য গ্রহণ, এই যে খাদ্য গ্রহণ, পরিপাক, ঠিক আছে, পরিপাক, তারপর রয়েছে শোষণ, ঠিক আছে, এই যে শোষণ, তারপর আত্তীকরণ, বহিষ্করণ, এই যে আত্তীকরণ, বহিষ্করণ, ঠিক আছে। এই 5টি পর্যায় রয়েছে এবং তাদের যে ব্যাখ্যা দেওয়া আছে এবং পৌষ্টিক নালী বা পরিপাক নালীর বিভিন্ন অংশের নাম দেওয়া আছে। তো এই যে খাদ্য গ্রহণ হচ্ছে তার অংশগুলি যেমন চোয়াল, মুখবিবর, ঠোঁট, জিভ, আলজিভ, ঠিক আছে। মানুষ খাদ্যবস্তু হাত দিয়ে মুখে প্রেরণ করে। তো এখানে বলেছি প্রাণী পুষ্টির পর্যায়ে জটিল খাদ্য জীবদের গৃহীত হয়, ঠিক আছে, কি খাদ্য গ্রহণ বলছি, যে সকল খাদ্য গ্রহণ করছি, তো এই অংশের মাধ্যমে আমরা খাদ্য গ্রহণ করছি। তারপর রয়েছে পরিপাক। তো পরিপাক কী অংশের মধ্যে আমরা করি, বিভিন্ন ধরনের, যেমন রয়েছে মুখবিবর, গলবিল, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এর মাধ্যমে আমরা পরিপাক করছি, ঠিক আছে। বিভিন্ন খাদ্য যে খাচ্ছি সেই খাদ্যগুলো কী হচ্ছে, যে কঠিন পদার্থ, ঠিক আছে, সেগুলো খাচ্ছি, সেগুলো নরম বা আমরা বলতে পারি তরল বা জলীয় পদার্থে পরিণত হচ্ছে এই পরিপাকের মাধ্যমে। তারপর দেখছি শোষণ। শোষণ কি, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে অবস্থিত ভিলাই নামক গঠন দ্বারা পাচিত খাদ্যর শোষণ ঘটে, ঠিক আছে। বৃহদান্ত্রে জল শোষণ ঘটে। তো এখানে কি বিভিন্ন ধরনের খাদ্যবস্তু সেগুলি কিন্তু শোষণ ঘটছে, ঠিক আছে, রক্তবাহু এবং লসিকায় শোষণ ঘটছে, ঠিক আছে, সেটা ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে, ঠিক আছে, ভিলাই নামক যে গঠন রয়েছে সেখানে। আর বৃহদান্ত্র যেটা, সেটা জল শোষণ করছে। এরপর দেখব আত্তীকরণ। আত্তীকরণটি কি, এটা পৌষ্টিক নালীর বাইরে ঘটে, যেমন কি যে প্রাণী পুষ্টি পর্যায়ে শোষিত তরল খাদ্য বা প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়, তা আত্তীকরণ হচ্ছে প্রোটোপ্লাজমের মাধ্যমে, ঠিক আছে। বহিষ্করণ কি, বহিষ্করণ হচ্ছে যেমন মলাশয় বা পায়ু বহিষ্করণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে যে সকল পুষ্টি পর্যায়ে খাদ্য গ্রহণ করছি, যেগুলো পুষ্টি তো আমাদের সারা দিয়ে নিচ্ছে এবং বজ্র পদার্থ রূপে যেগুলো আমরা নির্গত করছি সেগুলো হচ্ছে মলাশয়, পায়ু বহিষ্করণ, ঠিক আছে, মানে বজ্র রূপে আমরা নির্গত করি, ঠিক আছে। এই যে অপাচ্য বস্তুসমূহ দেহের বাইরে নির্গত হয় সেটা হচ্ছে বহিষ্করণ। তো এটা হচ্ছে 5টি পর্যায়, যেটা আমরা হলোজৈক পুষ্টি বলছি। এরপর দেখব পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র, ঠিক আছে। তো পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র কি, এই যে 2 নম্বর যে পর্যায়টা রয়েছে, ঠিক আছে। প্রথমে দেখলাম আমরা খাদ্য গ্রহণ, সেকেন্ড হচ্ছে খাদ্য পরিপাক, 3 নম্বর শোষণ, 4 নম্বর আত্তীকরণ, 5 নম্বর বহিষ্করণ। তো এই যে সেকেন্ড যে পর্যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এর মাধ্যমে কিন্তু পরিপাক ঘটছে, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ঘটছে তাকে আমরা পরিপাকতন্ত্র বলবো, ঠিক আছে। যে তন্ত্রগুলি যেমন হচ্ছে মুখবিবর, গলবিল, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এগুলো হচ্ছে পরিপাকতন্ত্র, এর মাধ্যমে খাদ্য কী হচ্ছে, পাচিত হচ্ছে, ঠিক আছে। এটা ইম্পর্ট্যান্ট একটা পর্যায়। তো সেই যে তন্ত্রের মধ্যে পাচিত হচ্ছে সেই তন্ত্রের নাম আমরা জানতে পারবো, ঠিক আছে। তো এই যে তন্ত্রগুলো, এই তন্ত্রগুলোর বর্ণনা আমরা জানতে পারবো, ঠিক আছে। তো চলো দেখি। তো কি, মানবদেহ অন্যান্য উন্নত প্রাণীদের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ সাহায্য অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলবো। তো এই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র 2টি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পরিপাক নালী, অপরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। তো এই পরিপাকতন্ত্রের পরিপাক নালী এগুলো কি, যেমন মুখছিদ্র, মুখবিবর, তারপর গলবিল, গ্রাস নালী, পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে পরিপাক নালীর অংশ। আর পরিপাক গ্রন্থিও আছে। পরিপাক গ্রন্থি কোনগুলো, এই যে দেখো এখানে দেওয়া আছে পরিপাক গ্রন্থি সমূহ, যেমন লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, ঠিক আছে। এছাড়া পাক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, এইগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি, ঠিক আছে। এখানে তাদের বর্ণনা দেওয়া আছে ডিটেলসে। তো চলো এগুলো জেনে নিই। তো পরিপাক নালী যেমন মুখছিদ্র, মুখবিবর। তো কোনটা, মুখছিদ্র, মুখবিবর, এই যে এখানে দেওয়া রয়েছে মুখছিদ্র এবং মুখবিবর, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, গলবিল, গ্রাস নালী আর পাকস্থলী। তো এই যে এটা হচ্ছে গলবিল,
ঠিক আছে, এখানে গলবিল আছে, মুখচিত্রের মুখের পরে এই জায়গাতে গলবিল আছে। এর যে খাবার যে যাওয়া আসা করছে সেটা হচ্ছে গ্রাস নালী, আর পাকস্থলী এই যে এটা হচ্ছে পরিপাক নালীর অংশ এগুলো। ঠিক আছে, আর ক্ষুদ্রান্ত এই যে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এই যে ছোট্ট ছোট্ট যে নালীর মতো রয়েছে এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, আর বৃহদান্ত্র কি যে বড় নালিকা রয়েছে সেটা হচ্ছে বৃহদান্ত্র। তো এগুলো হচ্ছে নালীর অংশ। ঠিক আছে, প্রত্যেকটা আমরা সংক্ষেপে জানবো, প্রত্যেকটা সম্পর্কে জানবো। তো কোনগুলো কী অংশ সেগুলো আমরা এখানে বইয়ের মধ্যে দেখছি। ঠিক আছে, তো আমরা খাতাতে আলোচনা করব এগুলো সম্পর্কে। আর পরিপাক গ্রন্থি দেখো, পরিপাক নালী দেখলাম, আবার পরিপাক গ্রন্থি কি, যেমন আমরা দেখলাম লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি, আন্ত্রিক। তো এই যে এটা হচ্ছে লালা গ্রন্থি। ঠিক আছে, লালা গ্রন্থি 3টি অংশ নিয়ে গঠিত, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার। এই 3টি অংশকে লালা গ্রন্থি বলবো। তারপর যকৃৎ, লিভার, যেটা আমাদের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি মানবদের, যকৃৎ। ঠিক আছে, লিভার। তারপর অগ্নাশয়, এই যে প্যানক্রিস, অগ্নাশয় এই যে একদম পাকস্থলীর নিচে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার, এটা হচ্ছে অগ্নাশয়। আর পাক গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থিও রয়েছে। ঠিক আছে, পাক গ্রন্থি কি, পাকস্থলীর ভেতরে এক ধরনের গ্রন্থি আছে, সেটা হচ্ছে পাক গ্রন্থি। ঠিক আছে, গ্রন্থির মধ্যেই পড়ছে। পাকস্থলী কিন্তু নালী, পাকস্থলীর মধ্যে কিছু গ্রন্থি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রাকগ্রন্থি। আর আন্ত্রিক গ্রন্থিকে এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে দেখলাম নালী, ঠিক আছে, এই বৃহদান্ত্র ক্ষুদ্রতে যে নালী দেখলাম এর মধ্যে কিছু গ্রন্থি রয়েছে যেগুলো হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, তো এই পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি মিলে পরিপাকতন্ত্র গঠিত। তো এবার এইগুলো একে একে আমরা ডিটেলসে জানবো। তো চলো খাতায় জেনে নিই। ঠিক আছে, খাতায় বুঝতে সুবিধা হবে, তাই খাতা থেকে আমরা আলোচনা করব। এখানে আমরা জানলাম যে কোনটা কোথায়, ঠিক আছে, যে তন্ত্রগুলো কোথায় কোথায় অবস্থান সেগুলো দেখলাম। তো চলো দেখে নিই এবার এদের সম্পর্কে আমরা খাতায় জানবো। এই যে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র, এক পরিপাক নালী এবং 2 পরিপাক গ্রন্থি মিলে গঠিত। ঠিক আছে, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি মিলে পরিপাক তন্ত্র গঠিত। পরিপাক নালী যেমন মুখৈবর, ঠিক আছে, তারপর গ্রাস নালী বা বলতে পারি খাদ্য নালী, ঠিক আছে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে পরিপাক নালী। আর পরিপাক গ্রন্থি কোনগুলো, এই যে পরিপাক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, তারপর যকৃৎ, অগ্নাশয়, ঠিক আছে, তারপর আছে পাক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি। তো এই পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি মিলেই পরিপাকতন্ত্র গঠিত। তো মুখবিবর সম্পর্কে কি জানবো, তালু, দাঁত ও জিহা থেকে আমাদের যে বাইরে রয়েছে, ঠিক আছে, দাঁত, জিভ, তালু এগুলো মিলে মুখবিবর গঠিত। কি দেখো, মুখের পৃথককে বলা হচ্ছে প্যালেট বা তালু। এই যে ঠিক আছে, তালুর সঙ্গে যে জিভের সঙ্গে যে তালুতে আমাদের চাষ হচ্ছে কথা বলছি, ঠিক আছে, উপরে সেটা হচ্ছে তালু। তারপর দেখো সামনের দিকেরটা শক্ত তালু, পেছনের দিকেরটা নরম তালু। ঠিক আছে, তারপর প্যালেটের শেষ অংশে লম্বাটে মাংসল যে অংশ রয়েছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো উভুলা। ঠিক আছে, তাকে আমরা উভুলা বলবো। তারপর দেখো নোটস, শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক মুখবিবরে শুরু হয়। ঠিক আছে, তো যদি বলে যে মুখবিবরে কোন ধরনের উৎসেচক যে খাদ্য গ্রহণ শুরু হয় সেটা হবে শর্করা বা কার্বোহাইড্রেট, বা আমরা বলতে পারি গ্লুকোজ। তাহলে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক কোথায় হয়, মুখবিবরে। ঠিক আছে, তারপর দেখব মানুষের দাঁত, মানুষের জীবনে দাঁত উঠে, তাই একে আমরা কি বলবো, ডাইফিজেন্ট। ঠিক আছে, ডাইফিজেন্ট বলবো। 4 রকমের দাঁত থাকে তখন তাকে আমরা কি বলবো, হেটেরোডন্ট। ঠিক আছে, হেটেরোডন্ট বলবো। যেমন ইনসাইজার, কেনাইন, প্রিমোলার, মোলার, এগুলোকে আমরা কি বলবো, হেটেরোডন্ট। 4 রকমের দাঁত রয়েছে, 4 প্রকার। চোয়ালের সাথে দাঁত শক্ত করে থাকা একে বলবো আমরা থিকোডন্ট। ঠিক আছে, থিকোডন্ট কেন বলবো, কারণ চোয়ালের সাথে দাঁত শক্তভাবে আটকা থাকে, তাই আমরা থিকোডন্ট বলছি। শিশুদের ক্ষেত্রে আমরা 20টি দাঁত জানি, শিশুর বয়সে 20টি দাঁত থাকে। আর মানুষের ক্ষেত্রে শৈশব বাদে তারপর আমাদের যে নতুন দাঁত গজায় সেটা 32টি হয়। ঠিক আছে, তো এই যে দাঁতের সংকেত আছে। ঠিক আছে, এই যে 4 প্রকার দাঁত, ইনসাইজার, কেনাইন, প্রিমোলার আর মোলার, এদের ভাগ আছে। যেমন ইনসাইজার, কেনাইন আর প্রিমোলার, মোলার, তো এটা দেখো বইতে রয়েছে এই যে দাঁতের সংকেত। ঠিক আছে, ইনসাইজার, কেনাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, তো এখানে দেখো ইনসাইজার কি, ইনসাইজার হচ্ছে I2 ঠিক আছে, উপরে দুটো নিচে দুটো, কেনাইনের ক্ষেত্রে উপরে একটা নিচে একটা, প্রিমোলার ক্ষেত্রে উপরে দুটো নিচে দুটো,
মোলারের ক্ষেত্রে উপর 3টে নিচে 3টে, মানে হচ্ছে ওপরের চোয়ালে কি হচ্ছে 2 জোড়া রয়েছে, ঠিক আছে, মানে 4টে, নিচে 2 জোড়া 4, তাহলে কটা হচ্ছে 8টা। ইনসাইজের ক্ষেত্রে কেনাইনের ক্ষেত্রে উপরে 1 জোড়া নিচে 2 জোড়া, উপরে তাহলে 1 জোড়া মানে 2টো, তাহলে 8 9 10, ঠিক আছে, নিচে 2টো 11 12। একই রকমভাবে প্রি মোলারের ক্ষেত্রে উপরে 2 জোড়া নিচে 2 জোড়া, ঠিক আছে, তাহলে কি দেখলাম এখানে 4 4 8, ঠিক আছে, 9 10 11 12, ঠিক আছে, এবং এখানে 2 জোড়া মানে 4টে, তাহলে 12 13 14 15 16, নিচে 4টে 17 18 19 20। এখানে মোলারের ক্ষেত্রে উপরে 3 জোড়া নিচে 3 জোড়া, ঠিক আছে, তাহলে 20, তাহলে 20 আর 12 কত হচ্ছে 20 আর 10 30 আর 2 32, ঠিক আছে, তাহলে উপরে এখানে 3 জোড়া মানে 6টা নিচে 6টা, তাহলে 20 আর 6 26, 26 আর 6 কত হচ্ছে 32, ঠিক আছে, তাহলে টোটাল 32টা। এটা হচ্ছে দাঁতের সংকেত। তো এই যে ইনসাইজার কী করছে, কাটতে সাহায্য করছে। কোনো জিনিস যখন কাটি, ঠিক আছে, সামনে যে 2 জোড়া রয়েছে সামনের তো ব্লেডের নেয় সামনে যে উপরের 2 জোড়া নিচের 2 জোড়া দাঁত রয়েছে, ঠিক আছে, যে 4 4 8টে, তো সেখানে কি করছি আমরা, মানে কোনো জিনিস ব্লেডের ন্যায়ের মতো কাটতে সাহায্য করছি। তারপর কেনাইনকে ছিঁড়তে সাহায্য করি। কোনো জিনিস যে প্যাকিং থাকে, ঠিক আছে, আমি যখন ছিঁড়ি তখন পাশে যে দাঁত রয়েছে 1 জোড়া করে, ঠিক আছে, ওপরে 1 জোড়া নিচে 1 জোড়া, তো 2 জোড়া। এই যে ধারালো দেখতে পাচ্ছি, ধারালো একদম ছোচালো যে দুপাশে রয়েছে, ওপরে 2টো নিচে 2টো, সেইগুলো কিন্তু আমরা ছিঁড়তে সাহায্য করি কোনো জিনিস, ঠিক আছে, টেনে ছিঁড়তে, মানে কোনো জিনিস প্যাকিং থাকে তখন আমরা কি করি, ছিঁড়ি। এই সাহায্যে খাবার জিনিস বা যে কোনো যে আমরা যে স্কুল জাতীয় দোকানের জিনিস খাই তখন ছিঁড়ি বেশি দাঁত দিয়ে, ঠিক আছে, তাড়াহুড়ো করে। তারপর চিবোতে প্রিমোলার সাহায্য করছে, যে পাশের যে দাঁতগুলো রয়েছে সেগুলো কিন্তু চিবোতে সাহায্য করছে। আর মোলারের ক্ষেত্রে মোলার একদম শেষ প্রান্তে রয়েছে, একদম শেষ প্রান্তে যে আমাদের জল রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু মোলার রয়েছে যেগুলো গুঁড়ো করতে সাহায্য করছে। একদম খাবারগুলো যে কঠিন পদার্থ থেকে যে কোনো গোটা অংশ গেছে সেই গোটা অংশগুলো গুঁড়ো করতে সাহায্য করছে মোলার, ঠিক আছে। তাহলে ইনসাইজার কি, কাটতে, কেনাইন ছিঁড়তে, প্রিমোলার চিবোতে, আর মোলার গুঁড়ো করতে। এরপর দেখব গ্রাসনালী বা খাদ্যনালী কি। গলবিলের পরবর্তী 10 থেকে 12 ইঞ্চি বিশিষ্ট পেশিময় নলাকার গঠনটি গ্রীবাদেশ হয়ে মধ্যচ্ছদা অতিক্রম করে পাকস্থলিতে প্রবেশ করে, ঠিক আছে, কোনো উৎসেচক থাকে না। এই গ্রাসনালীতে কোনো উৎসেচক থাকে না, শুধুমাত্র খাদ্য পরিবহন কাজে সাহায্য করে। তো কি বলেছে তারপর, এর ক্রম সংকোচন পদ্ধতিতে খাদ্যের দানাকে পাকস্থলিতে নিয়ে যায়, ঠিক আছে, প্রেসারে। তো সেটা হচ্ছে গ্রাসনালী, মানে কোনো উৎসেচক নেই গ্রাসনালীতে। এই যে এখানে ছবিতে আছে, এটা হচ্ছে গ্রাসনালীর ছবি, শুধুমাত্র খাবার পরিবহনের জন্যই কাজ করে, কোনো উৎসেচক নেই। এরপর দেখব পাকস্থলী। গ্রাসনালীর পরবর্তী যে আকৃতির গঠন, এর 4টি অংশ থাকে, ঠিক আছে, 4টি অংশ থাকে। এই যে পাকস্থলী ছবি, এটা 4টি অংশ। তো সামনেরটা হচ্ছে ফান্ডাস, ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলীর ছবি, বইতেও আছে, ঠিক আছে, ভাগ করে দেওয়া নেই বইতে। তো এখানটা হচ্ছে ফান্ডাস, তারপর মাঝের অংশটা হচ্ছে দেহবডি, আর যে শেষেরটা সেটা হচ্ছে কি পাইলোরাস, বা পাইরোলাস, বা এটাকে আমরা প্রাণালিকা প্রান্ত বলতে পারি, ঠিক আছে। আর এই যে একদম নালীর সঙ্গে যুক্ত রয়েছে নালীর মধ্যে, সেটা হচ্ছে কার্ডিয়াক, ঠিক আছে, গ্রাসনালীর সঙ্গে যুক্ত রয়েছে, যে গ্রাসনালী খাদ্য পরিবহন করছে সেটার সঙ্গে যুক্ত রয়েছে এই যে। এরপর দেখব ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্ত 3টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশের নাম হচ্ছে ডিওডিনাম, ইউ আকৃতির মতো। দ্বিতীয় হচ্ছে জেজুনাম, আর তৃতীয় যে 3 নম্বরটি রয়েছে সেটির নাম হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। এই যে 3টি অংশে বিভক্ত ক্ষুদ্রান্ত, ঠিক আছে, যে ছোট্টখাটো নলাকার রয়েছে, ঠিক আছে, বেশি ভাঁজ করা, ঠিক আছে। এই যে ডিওডিনাম, পাকস্থলীর পরবর্তী অংশ হচ্ছে ডিওডিনাম, তারপর মধ্যবর্তী জেজুনাম, শেষটা হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। এই যে ক্ষুদ্রান্তের নোটিস একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ডিওডিনামের সাবমিউকাসা স্তরে ব্রুনাস গ্রন্থি থাকে, যা মিউকাস ক্ষরণ করে, ঠিক আছে, মিউকাস ক্ষরণ করে। কোথায়, এই যে ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিওডিনামে, ঠিক আছে, সাবমিউকাসা স্তরে ব্রুনাস গ্রন্থি থেকে যা মিউকাস ক্ষরণ করে। এরপর দেখব বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ হচ্ছে বৃহদান্ত্র, যেটা 4টি অংশ থাকে, ঠিক আছে, এবং প্রশস্ত গ্রন্থিবিহীন। কি সিকাম, কোলন, মলাশয় আর পায়ু। তো এই যে বড় নলাকার অংশ, এটা হচ্ছে কি বৃহদান্ত্র, ঠিক আছে, এখানে জল শোষণ হয়। তো এই যে বৃহদান্ত্র, এটার আবার 4টে অংশ, একটা হচ্ছে সিকাম,
ঠিক আছে, তারপর কোলন রয়েছে, তারপর এই যে মলাশয়, ঠিক আছে, আর একদম নিচে পায়ু। তো 4টি অংশ নিয়ে বিভক্ত। তো কোলনও আবার বিভিন্ন ভাগে বিভক্ত। এই যে সিকাম দেখলাম, তারপর কোলন দেখলাম, সেটা আছে যেমন কি একটা হচ্ছে আরোহী কলন, এই যে একটা হচ্ছে আরোহী কলন, এটা নিচ থেকে এই যে ওপর দিকে যাচ্ছে, তারপর অনুপ্রস্থকর সমান্তরাল, আর অবরোহী কলন এই যে উপর থেকে আবার নিচে আসছে, ঠিক আছে। আরও একটা আছে যেটা হচ্ছে সিগময়েড কলন, ঠিক আছে, সিগময়েড কলন এই যে এখানে মোলাসের কাছে যে অংশটা হচ্ছে সিগময়েড কলন। তো চলো দেখে নিই। তো সিকাম কি, সিকাম হচ্ছে প্রথম অংশ, আর এই যে কোলন, ঠিক আছে, কোলনের 4টি অংশ, একটা আমরা কি দেখব অ্যাসেন্ডিক, তারপর ডিসেন্ড্রিক, ঠিক আছে, অ্যাসেন্ডিক হচ্ছে আরোহী কোলন, ডিসেন্ডিক হচ্ছে অবরোহী কোলন, 3 নম্বর হচ্ছে ট্রান্সফার কোলন মানে যেটা সে অনুভূমিক রয়েছে অনুপ্রস্থ, আর 4 নম্বর হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্টটি কি, সাময়িকভাবে যেখানে মল সঞ্চিত থাকে সেটা হচ্ছে মলাশয় আর পায়ু, যার মাধ্যমে মলত্যাগ হয়, ঠিক আছে, মলত্যাগ করায়। তো এইটা হচ্ছে বৃহদান্ত্রের অংশ, 4টি পয়েন্ট। আর ক্ষুদ্রান্তে দেখলাম 3টি, ডিউডিনাম, জেজিনাম, ইলিয়াম, ঠিক আছে। আর বৃহদান্ত্রে সিকাম, কোলন, মোলাশয় আর পায়ু। আর কোলন আবার 4টি, আরোহী, অবরোহী, অনুপ্রস্থ, সিগময়েড, ঠিক আছে, অ্যাসেন্ড্রিক, ডিসেন্ড্রিক, ট্রান্সফার অ্যান্ড সিগময়েড। পরিপাকতন্ত্রের পরিপাক নালী সম্পর্কে দেখলাম, এরপর পরিপাক গ্রন্থি দেখব, ঠিক আছে। তো এই যে পরিপাক গ্রন্থি আমরা জানি যে লালা গ্রন্থি, তারপর যকৃৎ, ঠিক আছে, অগ্নাশয়, তারপরে যে তারপর পাকগ্রন্থি, আন্তরিক গ্রন্থি, এগুলো মিলে হচ্ছে পরিপাক গ্রন্থি, ঠিক আছে। তো প্রথমে দেখব লালা গ্রন্থি কি বলেছে। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি থাকে। তো কি প্যারোটিড গ্রন্থি, তারপর সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ঠিক আছে। তো প্যারোটিড গ্রন্থি কি কানের নিচে থাকে, সাবম্যান্ডিবুলার নিচের চোয়ালের দুপাশে, আর সাবলিঙ্গুয়াল মুখবিবরের মেঝেতে, ঠিক আছে। তো এই যে পরিপাক গ্রন্থির ছবি, ঠিক আছে, লালা গ্রন্থি, তারপর যকৃৎ, অগ্নাশয়। তো দেখো এই যে লালা গ্রন্থি কি বললাম, এই যে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে, কানের নিচে, আর এই যে সাবম্যান্ডিবুলার, ঠিক আছে, আর এই যে সাবম্যান্ডিবুলার হচ্ছে চোয়ালের নিচে দুপাশে, আর সাবলিঙ্গুয়াল কি মুখের মেঝেতে, ঠিক আছে, মুখের মেঝেতে রয়েছে সাবলিঙ্গুয়াল। আর প্যারোটিড গ্রন্থি কানের দুপাশে, ঠিক আছে, কানের নিচে দুপাশে। সাবম্যান্ডিবুলার কি বললাম, সাবম্যান্ডিবুলার দেখলাম যে চোয়ালের দুপাশে, ঠিক আছে, এই যে। আর সাবলিঙ্গুয়াল মুখবিবরের মেঝেতে। তারপর দেখো মানে কিছু পয়েন্ট আছে কি, লালা গ্রন্থি থেকে লালারস খরিত হয়। লালারসে উৎসেচক, কোষীয় উপাদান ও মিউকাস, ঠিক আছে। লালারস কী দিয়ে তৈরি, উৎসেচক, কোষীয় উপাদান আর মিউকাস নিয়ে লালারস। আর উৎসেচক কি উৎসেচক বিভিন্ন আছে, যেমন কি লালারসে সেলাইভেরি এমাইলেজ বা টায়ালিন থাকে, যা সেদ্ধ শ্বেতসারকে মল্টেজে পরিণত করে। তো কি বললাম, লালারসে সেলাইভেরি এমাইলেজ, ঠিক, সেলাইভেরি এমাইলেজ, ঠিক আছে, সেলাইভেরি এমাইলেজ কী করছে, তো এই যে সেলাইভেরি এমাইলেজ বা টায়ালিন, ঠিক আছে, থাকে, যা সেদ্ধ শ্বেতসারকে মল্টেজে পরিণত করে। তো মল্টেজ হচ্ছে মল্টোজকে ভাঙতে সাহায্য করে, আর লাইসোজেম কি ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে। যে লালারসের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, সে ব্যাকটেরিয়া ধ্বংস করে এই যে লাইসোজেম উৎসেচক, আর মল্টোজকে ভাঙতে সাহায্য করে। তারপর লালারসের আরও কাজ আছে, যেমন যে খাদ্যবস্তু রয়েছে, ঠিক আছে, সেই খাদ্যবস্তুকে নরম মন্ড বানাতে সাহায্য করে। আমরা যে লালারসের মধ্যে খাবার খাই, তো লালারসের মধ্যে সে খাবারকে নরম করতে সাহায্য করে কিন্তু লালারস, ঠিক আছে। তারপর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, ঠিক আছে। মিষ্টি মল্টোজে পরিণত করে, তাই দেখবে মুড়ি চিবোলে কিন্তু মিষ্টি লাগে, ঠিক আছে। এরপর দেখব যকৃৎ কি উদরগহ্বরের মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের নিচে ডান দিকে অবস্থান, ঠিক আছে। ওজন কি পুরুষের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 1.5 কেজি, ফিমেলের ক্ষেত্রে 1.2 কেজি একটা যকৃৎ বা লিভারের ওয়েট, ঠিক আছে। আবরণী কি কোলাজেন দ্বারা আবৃত থাকে, যকৃৎ আবরণী কি কোলাজেন দ্বারা আবৃত থাকে। তারপর কি এই যে গ্লিসান্স ক্যাপসুল, যেটা আবরণীটির নাম, তার নাম হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল। যে যকৃতের আবরণীটা কোলাজেন দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। যকৃতের আবরণীর নাম হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল। এই গ্লিসান্স ক্যাপসুলটাই কোলাজেন দ্বারা আবৃত থাকে। খণ্ড কি 2টি খণ্ড থাকে, একটা হচ্ছে বাম খণ্ড ছোট আর ডান খণ্ডটা বড়। তারপর কুফার কোষ থাকে, যা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর রোল, যকৃৎ থেকে পিত্তরস খরিত হয়, ঠিক আছে। পিত্ত লবণ যেমন সোডিয়াম
গ্লাইকোলেট আর সোডিয়াম ট্রাইকোলেট আছে, সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টার্কোলেট। আর পিত্তরঞ্জক কি বিলিরুবিন, বিলিভার্ডিন আর অন্যান্য যেমন কোলেস্টেরল, মিউসিন, ফ্যাটি অ্যাসিড এইগুলো। ঠিক আছে, এই যে লিভারের ছবি, ঠিক আছে, যকৃতের ছবি, এটা হচ্ছে বাম খণ্ড ছোট, ডান খণ্ড বড়। তো যকৃতের বাম যকৃৎ কি, বাম যকৃৎ হচ্ছে হেপাটিক নালী, ঠিক আছে, হেপাটিক নালী বা সাধারণ নালী। আর ডান যকৃৎ একই রকম, ডান হেপাটিক নালী। তো এদেরকে আমরা সাধারণ হেপাটিক নালী বলবো। যে যকৃতের দুটি খণ্ড রয়েছে সেটা হচ্ছে বাম হেপাটিক নালী আর ডান হেপাটিক নালী, দুটি কি সাধারণত বলবো সাধারণ হেপাটিক নালী। পিত্তাশয়কে সিস্টিক নালী, ঠিক আছে, সাধারণ হেপাটিক নালী প্লাস সিস্টিক, তাহলে সাধারণ পিত্ত নালী। তারপর দেখো অগ্নাশয়ের ক্ষেত্রে কি প্যানক্রিয়েটিক নালী বা আমরা বলতে পারি অগ্নাশয় নালী, সাধারণ পিত্ত নালী প্লাস অগ্নাশয় নালী। তো এটাকে আমরা কি বলবো অগ্নাশয়ের ক্ষেত্রে হেপাটো প্যানক্রিয়েটিক নালী, ঠিক আছে, হেপাটো প্যানক্রিয়েটিক নালী। এরপর দেখব সংযোগ অ্যাম্পুলা অফ ভার্টার। এই নালী ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডিনামে প্রবেশ করে। যকৃৎ থেকে কোনো উৎসেচক খরিত হয় না, যকৃৎ থেকে কোনো উৎসেচক কিন্তু খরিত হয় না, এটা মনে রাখবে, যকৃৎ থেকে কোনো উৎসেচক খরিত হয় না। তারপর পিত্তরস কি লাইপেজ নামক যে উৎসেচক সক্রিয় করে, লাইপেজ নামক উৎসেচককে সক্রিয় করে। এই লাইপেজ উৎসেচক স্নেহজাতীয় বা আমরা বলতে পারি ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এই যকৃতে পিত্তরস কী করছে, যে লাইপেজ মানে আমরা লাইপেজ কথার অর্থ হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। তো এইগুলোকে সক্রিয় করছে, স্নেহজাতীয় বা ফ্যাট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করছে। এরপর দেখব অগ্নাশয় কি বলেছে, পাকস্থলী ও ডিউডিনামের মধ্যবর্তী অংশে আড়াআড়িভাবে অবস্থান, চ্যাপ্টা পাতার মতো দেখতে। ওজন 55 গ্রাম থেকে 65 গ্রাম, দৈর্ঘ্যগত 12 থেকে 15 সেন্টিমিটার। অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় একটা হচ্ছে মিশ্র গ্রন্থি, বহিঃখোরা থেকে উৎসেচক খরিত হয় আর অন্তঃখোরা থেকে হরমোন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে যে আলফা কোষ রয়েছে সেখান থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, এগুলো কিন্তু খরিত হয়। তাই এটা মিশ্র গ্রন্থি, যেহেতু বহিঃখোরা রয়েছে অন্তঃখোরা রয়েছে। তো অন্তঃখোরা হরমোন, তো দেখো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোষ থাকে, একটু আগেই দেখলাম, তো একটু আগে এক্ষুনি বললাম আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোষ থাকে আলফা কোষ গ্লুকাগন যেটা শর্করার মাত্রা বৃদ্ধি করে, বিটা কোষ ইনসুলিন শর্করার মাত্রা হ্রাস করে, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন যা গ্লুকো এবং ইনসুলিনের কাজে ব্যাঘাত ঘটায়। এরপর রয়েছে বহিঃখোরা গ্রন্থি, ঠিক আছে, যেটা উৎসেচক। তো অগ্নাশয় রস 3 প্রকারের উৎসেচক থাকে, একটা হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক, ঠিক আছে, যেটা ট্রিপসিন এবং কি হচ্ছে কাইমোট্রিপসোলাইজেন থাকে, ঠিক আছে, ট্রিপসিন আর কাইমোট্রিপসিলোজেন থাকে। আর অ্যামাইলোলাইটিক উৎসেচক মল্টেজ, মধ্যস্থ অ্যামাইলেজ। লাইপোলাইটিক উৎসেচক কি প্যানক্রিয়েটিক লাইপেজ, ঠিক আছে, এই 3 ধরনের উৎসেচক খরিত হয়। তো এই যে অগ্নাশয়ের গ্রন্থির ছবি, ঠিক আছে, এটা হচ্ছে অগ্নাশয়ের গ্রন্থির ছবি। এই যে অগ্নাশয় নালী এই ইয়েলো মতো, আর এটা হচ্ছে ডিউডিনাম, ঠিক আছে, অগ্নাশয়ের নিচে একদম ডিউডিনামের অংশ, যেটা হচ্ছে ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ। আমরা জানি ক্ষুদ্রান্তের 3টি অংশ, ডিউডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তো যে ডিউডিনাম প্রথম অংশটা ক্ষুদ্রান্ত, তো সেই অংশটার সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিউডিনাম। এই যে দেখো মানবদেহের ছবিটা, ঠিক আছে, পাকস্থলীর নিচে অগ্নাশয়, এই যে, আর যে নিচে একদম, ঠিক আছে, যে ক্ষুদ্রান্ত রয়েছে সেটা হচ্ছে ডিউডিনাম। এই ডিউডিনামের সঙ্গে যুক্ত করা রয়েছে, ঠিক আছে, লাগা রয়েছে ডিউডিনাম, তারপর জেজুনাম, তারপর হচ্ছে ইলিয়াম, এই 3টি পার্ট। তো এই ক্ষুদ্রান্তের প্রথম পার্টের সঙ্গে যুক্ত রয়েছে অগ্নাশয়। তারপর দেখো কী বলেছে, ট্রিপসিনোজেন, ঠিক আছে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন তৈরি হয়, যেটা এন্টারকাইনেজ নামক উৎসেচক থাকে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় এবং তা থেকে সক্রিয় হয় ট্রিপসিন তৈরি হয়, ঠিক আছে। অগ্নাশয় ট্রিপসিন হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাকগ্রন্থি। পাকস্থলীতেই তো পাকগ্রন্থি থাকে, ঠিক আছে, এখান থেকে পাকরস নিঃসৃত হয়। তো পাকস্থলী কিন্তু একটা নালী, ঠিক আছে, যে পৌষ্টিক তন্ত্র বা পরিপাকতন্ত্রের মধ্যে আমরা দেখলাম 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পৌষ্টিক নালীর ভাগগুলো দেখলাম, আর যে পৌষ্টিক নালী বা পরিপাক নালীর বিভাগগুলো দেখলাম। এরপর দেখছি পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থির ভাগ, ঠিক আছে। তো নালীর মধ্যে পড়ছে পাকস্থলী, আর যে পাকস্থলীর ভেতরে গ্রন্থি রয়েছে তাকে বলবো পাকগ্রন্থি।
ঠিক আছে, পাকস্থলী থাকে, তো সেটা গ্রন্থির মধ্যে পড়ছে। এখান থেকে পাকরস নিঃসৃত হয়। তারপর উৎসেচক যেমন প্রোটিন, ভঙ্গক, পেপসিন, রেনিন, ঠিক আছে, পাকস্থলী থেকে পেপসিন, রেনিন, তারপর শর্করা, ফ্যাট, প্রোটিওলাইটিক উৎসেচক তৈরি হয় বা উৎপন্ন হয়। তো পেপসিন হচ্ছে আম্লিক প্রকৃতির, ঠিক আছে। HCl কি অক্সিনটিক্স বা প্যারাইটাল কোষ থেকে খরিত হয়। HCl অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে খরিত হয়। এরপর দেখব আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি তো ক্ষুদ্রান্তে অবস্থান করে। ক্ষুদ্রান্ত কিন্তু একটা পরিপাক নালী বা পৌষ্টিক নালী, ঠিক আছে। আর গ্রন্থি পড়ে আছে আন্ত্রিক গ্রন্থি, মানে তার ভেতরে যে রয়েছে বিভিন্ন ধরনের গ্রন্থি, সেই গ্রন্থিগুলো কিন্তু কাজ করে, ঠিক আছে। যেমন আন্ত্রিক গ্রন্থি কি ক্ষুদ্রান্তে অবস্থান করে। প্রোটিওলাইটিক যেমন ইরেপসিন, এমাইলোলাইটিক মল্টেজ, তারপর আইসোমল্টেজ, ল্যাকটেজ, তারপর লাইপোলাইটিক হচ্ছে আন্ত্রিক লাইপেজ, ঠিক আছে। এখানেও কিন্তু প্রোটিন, শর্করা এবং ফ্যাট 3 ধরনেরই উৎসেচক দেখতে পাচ্ছি। তো এগুলো বইতেও আছে। বইতে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে, ঠিক আছে। 3 জোড়া দেখলাম লালা গ্রন্থি, ঠিক আছে। তো লালা গ্রন্থি যেমন পাইরোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। পুষ্টিতে ভূমিকা, এটা শর্করা জাতীয় খাদ্য যে রয়েছে, ঠিক আছে, শর্করা জাতীয় উৎসেচক পরিপাকে সাহায্য করে। তারপর লাইসোজাম উৎসেচক খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে। লালারসেটায়ালিন বা আমরা বলতে পারি স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা উৎসেচকটি শ্বেতসারকে মিষ্টি মল্টেজে পরিণত করছে। যকৃতে আমরা কি দেখলাম? যকৃতে দেখলাম সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, আমরা জানি, ঠিক আছে। 2টি খণ্ডে, একটা ডান খণ্ড, বাম খণ্ড ছোট হয়, ডান খণ্ড বড় হয়। পিত্তাশয় যে রয়েছে, পিত্তাশয় অবস্থ বা যকৃৎ নিঃসৃত পিত্তকে সাময়িকভাবে বজায় রাখে। পুষ্টিতে কি যকৃৎ গ্রন্থিটি পিত্ত খনন করবে, যা পিত্ত থলিতে এসে জমা হয়, ঠিক আছে, দেখলাম আমরা। তার পিত্তরসের পিত্ত লবণ দেখলাম বিভিন্ন ধরনের রয়েছে। পিত্ত লবণ দেখলাম সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টার্কোলেট, ঠিক আছে। স্নেহ জাতীয় খাদ্য পরিপাক মানে ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে যকৃৎ। এই যে ফ্যাট সঞ্চয় করে, শর্করা, প্রোটিন এগুলো সংশ্লেষ করে। তারপর ভিটামিন A, D, গ্লাইকোজেন ইত্যাদি বস্তু যকৃতে সঞ্চিত হয়। তো বিশেষ করে ভিটামিন D, গ্লাইকোজেন রয়েছে, ঠিক আছে। তো ভিটামিন D বেশি পরিমাণ যকৃতে সঞ্চিত হয়, ঠিক আছে। তারপর অগ্নাশয়টা কি উদরগড়ে পাকস্থলী ঠিক নিচে অবস্থায়, এটি হচ্ছে মিশ্র গ্রন্থি, ঠিক আছে। তারপর কি পুষ্টিতে ভূমিকা কি অগ্নাশয় বহিঃক্ষরা কোষ থেকে অগ্নাশয় নিঃসৃত হয়ে নালীপথে ডিওডিনামে খাদ্যে এসে মেশে এবং পরিপাকে সহায়তা করে। তারপর 2 নম্বর পয়েন্টে কি এই রস মধ্যস্থ অ্যামাইলেজ, ঠিক আছে, মধ্যস্থ অ্যামাইলেজ ও মল্টের শর্করা পরিপাক করে। আর ট্রিপসিন উৎসেচক যেটা ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে, এটি প্রোটিনটি পরিপাকে ও লাইপেজ উৎসেচক লাইপেজ মানে হচ্ছে ফ্যাট স্নেহ জাতীয় পরিপাকে সাহায্য করে। আর আম্লিক পাকরসকে ক্ষারীয় অগ্নাশয় রস প্রশমিত করে। পাকগ্রন্থি কি পাকস্থলীর অন্তঃপ্রাচীরে অবস্থিত। পুষ্টি কি প্রোটিন, ফ্যাট, শর্করা পরিপাকে সাহায্য করে। এই রসের হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের মাধ্যমে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে। তারপর কি আন্ত্রিক, এটি ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অবস্থিত থাকে, ঠিক আছে। পুষ্টিতে আন্ত্রিক রস বা সাক্কাস অ্যান্টেরিকাস ক্ষরণ করে, ঠিক আছে, ক্ষরণ করা এই গ্রন্থির কাজ, ঠিক আছে। আন্ত্রিক রসের উৎসেচকগুলি প্রোটিন, ফ্যাট ও প্রধানত শর্করা পরিপাক করে। আন্ত্রিক রস হচ্ছে সাক্কাস অ্যান্টেরিকাস ক্ষরণ, ঠিক আছে। আন্ত্রিক রসকে আমরা সাক্কাস অ্যান্টেরিকাস বলবো। তারপর রয়েছে পরিপাক সম্পর্কে ধারণা, বিভিন্ন ধারণা রয়েছে, ঠিক আছে। যে পরিপাক জটিল আহারকে সরল এবং শোষণযোগ্য করে তোলে, তাই এটা জৈবনিক পদ্ধতি একটা, ঠিক আছে। এবং এটি হলজৈবিক পুষ্টি পদ্ধতি গুরুত্বপূর্ণ পর্যায়, ঠিক আছে। এই যে পরিপাক, এটা কিন্তু হলজৈবিক পুষ্টির গুরুত্বপূর্ণ পর্যায়, যে আমরা প্রথমেই যেটা বললাম সেকেন্ড যে পর্যায়টা, ঠিক আছে। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ, এই 5টি পর্যায়ের মধ্যে আমরা জানি যে পরিপাক পর্যায়টা গুরুত্বপূর্ণ। সেটাই বলেছি যে হলিজৈবিক মানে 5টি পর্যায়, তো ওই 5টি পর্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিপাক এবং যান্ত্রিক পরিপাক। তারপর উৎসেচক ক্রিয়ায় পরিপাক এবং আর্দ্র বিশ্লেষণ করে, ঠিক আছে। আর্দ্র বিশ্লেষণ মানে বলতে বোঝাচ্ছে যে সকল কঠিন বা আমরা বলতে পারি যে অনেকে যে কঠিন জাতীয় বা আমরা বলতে পারি কঠিন বা জটিল জাতীয় যখন খাবার খাচ্ছি সেটা সরলে পরিণত করছে, তার জন্য আর্দ্র বিশ্লেষক বিভিন্ন উৎসেচক, ঠিক আছে, জলীয় দ্রবণ এই দরকার, সেটা আমরা পরিপাক তন্ত্র থেকে পাচ্ছি। তো এই যে দেখো দিয়েছে যান্ত্রিক পরিপাককে যেমন চর্বণ চেপতে সাহায্য করছে। তারপর গোলাধকরণ, ঠিক আছে, খাদ্যমণ্ডল গিলতে সাহায্য করছে, ঠিক আছে, যেটা গ্রাসনালী সাহায্য করছে, মানে খাদ্য ট্রান্সফার করছে, পরিবহন করছে আর কি, ঠিক আছে। তারপর পৌষ্টিকনালীর চলন, ঠিক আছে। পৌষ্টিকনালীতে খাদ্যের অগ্রমণের জন্য 2 ধরনের চলন দেখা যায়, এটা হচ্ছে যান্ত্রিক, ঠিক আছে,
তো এগুলো যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়ছে। তো এই চলন কি দুই প্রকার, একটা হচ্ছে পেরিস্টলোসিস চলন বা এটাকে আমরা বলি এটাকে আমরা বলতে পারি ক্রম সংকোচন, আর একটা হচ্ছে সেগমেন্টেশন চলন। তো পেরিস্টলোসিস চলন কি, যে পদ্ধতিতে চর্বিত লালা মিশ্রিত ও আংশিক যে পাচিত খাদ্য গোলাধকরণের ওপরে গ্রাসনের মধ্য দিয়ে পাকস্থলীতে পৌঁছে তাকে আমরা পেরিস্টলোসিস চলন বলবো। আর সেগমেন্টেশন চলন কি, অন্ত্রে নির্দিষ্ট দূরত্বান্তে যে বিশেষ সংকোচন ও শ্লোতন দেখা যায় সেটা হচ্ছে সেগমেন্টেশন চলন। আর 2 নম্বর পয়েন্টে কি, উৎসেচকের এই পরিপাক ও আদ্র বিশ্লেষণ। তো সেটাই দেখলাম আমরা যে এই যে পরিপাকের যে উৎসেচক সাহায্য করে, ঠিক আছে, তার পাকগ্রন্থি পাকরসের সঙ্গে উৎসেচকগুলি খরিত হয়, তারপর এগুলি খাদ্য অণুর বন্ধন জলের সাহায্য ভেঙে সরল খাদ্যে পরিণত করে, একে আদ্র বিশ্লেষণ বলবো। যেমন এই যে দেখো দিয়েছে গ্লুকোজ প্লাস জল, ঠিক আছে, তারপর গ্লুকোজ প্লাস জল, তারপর দেখো সুক্রোজ উৎসেচক লাগছে তাই গ্লুকোজ প্লাস গ্লাক্টোজ এভাবে। আর এখানে দেখো পরিপাককারী উৎসেচক দেওয়া যেমন 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে এমাইলোলাইটিক, ঠিক আছে, তারপর হচ্ছে প্রোটিওলাইটিক, আর 3 হচ্ছে লাইপোলাইটিক। এমাইলোলাইটিক শর্করা জাতীয় খাদ্যভঙ্গক, প্রোটিওলাইটিক হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যভঙ্গক, লাইপোলাইটিক হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যভঙ্গক, ঠিক আছে। তো এখানে এমাইলোলাইটিকের বিভিন্ন উৎসেচক দেওয়া আছে। এই যে উৎসেচক ক্ষরণ স্থান কোন থেকে ক্ষরিত হচ্ছে এবং তাদের সাবস্ট্রেটের নাম উপজাত পদার্থ। যেমন লালা গ্রন্থি থেকে কী ক্ষরিত হচ্ছে, টায়ালিন মল্টেজ, ঠিক আছে। তারপর যেমন অগ্নাশয় থেকে অগ্নাশয় অ্যামাইলেজ, ঠিক আছে। তারপর ক্ষুদ্রান্তে যেমন আন্ত্রিক গ্রন্থি থেকে কী ক্ষরিত হচ্ছে দেখো, যেমন মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, ঠিক আছে। তো মল্টেজ মানে আমরা কি জানি, 2 অণু গ্লুকোজ মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজ কি, সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ল্যাকটেজ কি, গ্লুকোজ প্লাস গ্লাক্টোজ। তারপর আইসোমল্টেজ কি, 2 অণু গ্লুকোজ, ঠিক আছে, এই মিলে গঠিত হচ্ছে। এগুলো হচ্ছে উৎসেচক, ঠিক আছে, আর এগুলো হচ্ছে সাবস্ট্রেট না, যেটা যে তৈরি হচ্ছে আর কি উৎসেচকের যে জটিল যৌগ সেটা হচ্ছে সাবস্ট্রেট। একই রকমভাবে প্রোটিওলাইটিক বা আমরা বলতে পারি প্রোটিন ভঙ্গক, ঠিক আছে। তো কি বলেছে, পাকস্থলী থেকে যেমন পেপসিন, রেনিন, ঠিক আছে, রেনিন ক্ষরিত হয় ঠিকই প্রোটিন থেকে। তো দেখো এখানে পেপটন থেকে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন, এবং এই উৎসেচকটির নাম হচ্ছে পেপসিন। একই রকমভাবে কেসিন, তো এই সাবস্ট্রেট হচ্ছে কেসিনোজেন, তো উৎসেচকটির নাম হয়ে যাবে রেনিন, যেটা পাকস্থলী থেকেই ক্ষরিত হয় দুটোই, ঠিক আছে। এটা হচ্ছে আম্লিক প্রকৃতির পেপসিন। তারপর ক্ষুদ্রান্তে দেখো উপজাত রূপে পেপটাইড, ঠিক আছে, পেপটাইড ভেঙে তো পেপটাইড থেকে এই যে প্রোটিন বা পেপটন পরিণত হচ্ছে এবং সেটা হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে। অগ্নাশয় বলেছে সেটা ক্ষারীয় প্রকৃতির। অগ্নাশয় থেকে 3টি ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর কার্বক্সি পেপটাইডেজ এগুলো কিন্তু ক্ষরিত হচ্ছে। যেমন পেপটাইড থেকে প্রোটিনে তৈরি হচ্ছে, তারপর এই প্রোটিনটাই উৎসেচকের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। একই রকমভাবে অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড থেকে কার্বক্সি পেপটাইডেজ, ঠিক আছে। ক্ষুদ্রান্ত থেকে কী আন্ত্রিক গ্রন্থি থেকে, ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্ত্রিক গ্রন্থি রয়েছে তো সেটা কি দেখো অ্যামিনো অ্যাসিড থেকে যে জটিল জৈব রয়েছে সেটা হচ্ছে পেপটাইড ভেঙেছে, ঠিক আছে। পেপটাইড থেকে যে উৎসেচক তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইরেপসেন। একই রকমভাবে ক্ষুদ্রান্ত থেকে অ্যামিনো অ্যাসিড একই রকমভাবে ক্ষুদ্রান্ত থেকে অ্যামিনো অ্যাসিড থেকে পেপটাইড যে সাবস্ট্রেট প্রোটিন, তারপর থেকে যে উৎসেচকের নাম হয়েছে অ্যামাইনো পেপটাইডেজ, ঠিক আছে। এগুলো আমরা কি দেখব, এগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গক, ঠিক আছে, বা আমরা বলতে পারি প্রোটিওলাইটিক। এরপর দেখব লাইপোলাইটিক, বা আমরা বলতে পারি যে ফ্যাট জাতীয় বা ফ্যাটি অ্যাসিড ভঙ্গক, ঠিক আছে। যেমন ক্ষুদ্রান্তে দেখতে পারবো অগ্নাশয় আর আন্ত্রিক গ্রন্থে। তো অগ্নাশয়ের ক্ষেত্রে কি দেখব, যেমন হচ্ছে অগ্নাশয় লাইপেজ, ঠিক আছে, উৎসেচক মানে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, সেটা ফ্যাট তৈরি করছে এবং সেই উৎসেচকটির নাম হচ্ছে অগ্নাশয় লাইপেজ। একই রকমের ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল ফ্যাট থেকে আন্ত্রিক লাইপেজ, যেহেতু অন্ত্রে রয়েছে আন্ত্রিক লাইপেজ, অগ্নাশয় রয়েছে অগ্নাশয় লাইপেজ। তো এইগুলোই ছিল বিভিন্ন পরিপাককারী উৎসেচক, ঠিক আছে, বিভিন্ন পরিপাককারী উৎসেচক ভঙ্গকের নাম দেখলাম, উৎসেচক দেখলাম এবং পরিপাকের উৎসেচককারী ভঙ্গকের নাম দেখলাম। তো অবশ্যই দেখবে এগুলো। এরপর দেখব শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ। তো চলো খাতায় দেখে নিই। তো দেখো শোষণের ক্ষেত্রে কি, ক্ষুদ্রান্তের গাত্রে ভিল্লা বা আমরা কি ভিলাই বলবো, ঠিক আছে, একে আমরা ভিল্লা বা ভিলাই বলবো। ভিলাই নামক এক ধরনের আঙ্গুলের প্রবর্ধকের মতো গঠন থাকে যে খাদ্যরস শোষণ করে। এরপর ডিউডিনাম ও জেজুনাম কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ, ঠিক আছে, যেগুলো হচ্ছে শর্করা জাতীয় উৎসেচক।
আর জেজুনাম আর ইলিয়ামের মধ্যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যেটা ফ্যাট জাতীয়, আর ইলিয়াম ও ডিউডিনাম অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন জাতীয়। ঠিক আছে, যে আমরা দেখলাম শোষণ ঘটছে যে ক্ষুদ্রান্তের মধ্যে। ঠিক আছে, শোষণ আত্তীকরণ বহিষ্করণ মানে কি? শোষণ তো ক্ষুদ্রান্তে ঘটে, আর যে জল শোষণ সেটা বৃহদান্তে। ঠিক আছে, তো সেটাই বলেছে যে ডিউডিনাম ও জেজুনামে কি গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। ক্ষুদ্রান্তে যে প্রথম দুটো অংশ ডিউডিনাম এবং জেজুনাম গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, এবং সেকেন্ড এবং সেকেন্ড আর থার্ড অংশটি, ঠিক আছে, যেমন জেজুনাম আর ইলিয়াম এই দুটো সেকেন্ড, তারপরে থার্ড। তো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফ্যাট জাতীয়, আবার ইলিয়াম আর ডিউডিনাম মানে যে থার্ড অংশটি এবং ফার্স্ট অংশটিতে কি অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা আমরা বলতে পারি প্রোটিন। ঠিক আছে, প্রোটিন রয়েছে। এরপর হচ্ছে আত্তীকরণ কি? খাদ্যবস্তুর কোষে প্রবেশ। ঠিক আছে, আত্তীকরণ খাদ্যবস্তুর কোষে প্রবেশ। আর বহিষ্করণ কি? অপাচ্য খাদ্যবস্তু যেমন মল পায়ুছিদ্রে বহিষ্কৃত হয়। তো এই যে আত্তীকরণ, এই আত্তীকরণটি কি? কোষের প্রোটোপ্লাজমে কি করছে? খাদ্য মানে জারণ ঘটছে আর কি। ঠিক আছে, শ্বসন প্রক্রিয়ায় শক্তির উৎপন্ন হচ্ছে। তো এই যে আত্তীকরণ এটা কিন্তু কি হচ্ছে? নালীর বাইরে। ঠিক আছে, যে সকল পৌষ্টিক নালী রয়েছে পৌষ্টিক নালীর বাইরে এবং কোষের মধ্যে ঘটছে। ঠিক আছে, পৌষ্টিক নালীর বাইরে এবং কোষের মধ্যে ঘটছে। আর বহিষ্করণ তো জানি অপাচ্য বস্তু, যেমন আমরা মলাশয় দ্বারে মল যে ত্যাগ করছি সেটা হচ্ছে বজ্র পদার্থ রূপে, সেটাই বহিষ্করণ। ঠিক আছে, এরপর দেখবো বিপাক। ঠিক আছে, মেটাবলিজম। তো বিপাক দুই প্রকার, একটা হচ্ছে উপজিতি বিপাক, একটা হচ্ছে অপজিতি বিপাক। তো বিপাক কি? জীবদের প্রতিটি সজীব কোষে যেসব শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সামগ্রিকভাবে বিপাক বলবো। ঠিক আছে, শোষিত সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমে মিশে যায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তো উপজিতি বিপাক আর অপজিতি বিপাক দেখব। উপজিতি বিপাক কি? অ্যানাবলিজম। আর অপজিতি বিপাক ক্যাটাবলিজম। যে গঠনমূলক বিক্রিয়ায় জৈব অজৈব সরলঅণু থেকে জটিল জৈব যৌগ তৈরি করে এবং জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেটাকে আমরা উপচিতি বিপাক বলবো, যেমন সালোক সংশ্লেষ পুষ্টি। ঠিক আছে, আর অপচিতি বিপাক কি? তার উল্টো হবে, যে ভাঙ্গনমূলক ক্রিয়ায় যে ভাঙ্গনমূলক কিন্তু প্রয়োজনীয় বিপাক্রিয়ায় জটিল জৈব যৌগ থেকে সরল জৈব অজৈব অণু তৈরি, সেইগুলোকে আমরা সরল জৈব অজৈব অণু তৈরি এবং জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়, তাকে অপচিতি বিপাক বলবো। ঠিক আছে, এগুলো যেমন শ্বসন রেচন, এগুলো হচ্ছে অপচিতি বিপাক, যেগুলো হ্রাস করছে শুষ্ক ওজন, আর উপচিতিতে বৃদ্ধি করছে। ঠিক আছে, উপচিতিতে সরল অণু থেকে জটিল জৈব যৌগ, আর অপচিতিতে জটিল জৈব যৌগ থেকে সরল জৈব অজৈব। ঠিক আছে, এরপর হচ্ছে খাদ্য গ্রহণ, শক্তি চাহিদা ও সংশ্লিষ্ট সমস্যা। তো কি? খাদ্যের প্রধান কাজ হলো শক্তি সরবরাহ। ঠিক আছে, গৃহীত খাদ্যের জারণের মাধ্যমে খাদ্য স্থিতিশক্তি তাপ বা গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই যে গৃহীত খাদ্য জারণ হচ্ছে, ঠিক আছে, বা যেটা আমরা বলছি যে খাদ্য যে আমাদের শরীরের মধ্যে জারিত হচ্ছে, সেটা কিন্তু কি হচ্ছে না, স্থিতিশক্তি থেকে তাপ শক্তিতে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাপ উৎপন্ন হয়। যে আমরা খাবার খাচ্ছি বা তার মধ্যে গ্লুকোজ রয়েছে, সেই গ্লুকোজটা সরল অণুতে পরিণত করতে হবে। তো সেই গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং যে জল খাচ্ছি সেই জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে এবং কি হচ্ছে? শক্তি উৎপন্ন করছে, যেটা কি আমাদের সবাত শোষণের ক্ষেত্রে 686 কিলো ক্যালোরি। ঠিক আছে, শক্তি উৎপন্ন হচ্ছে। আর এখানে স্থিতিশক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। তো দেখো এখানে সুষম খাদ্য, শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ, জল, এই 6টা হচ্ছে সুষম খাদ্য। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে যে সংজ্ঞাটাতে কোনো শক্তির বয়স, লিঙ্গ, কাজের কোনো ব্যক্তির বয়স, লিঙ্গ, কাজের ধরন ও অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে যে আহারে 6টি খাদ্য উপাদান এবং খাদ্যতন্তু সুসমন্বিত থেকে জীবদের পুষ্টি সাধন ও রোগ প্রতিরোধ করে, তাকে সুষম খাদ্য বলবো, বা আমরা বলতে পারি ব্যালেন্সড ডায়েট। 6টি যে উপাদান সেটা হচ্ছে শর্করা, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ, জল, এগুলো হচ্ছে এই 6টি মেন। ঠিক আছে, সুষম খাদ্যে। আর শিশুদের ক্ষেত্রে তাদের তো তখন তার এই সকল খাবার খেতে হবে, তাদের মাতৃদুগ্ধ সুষম খাদ্য। মাতৃদুগ্ধ বেস্ট খাদ্য হচ্ছে শিশুদের পক্ষে। ঠিক আছে, সুষম খাদ্য বলতে পারি। তারপর দেখো মৌল বিপাকীয় হার, যেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, যেটা আমরা বিএমআর বলছি। ঠিক আছে, বিএমআর ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। তো দেখো এখানে পুরুষদের ক্ষেত্রে বিএমআর কত? 40 কিলো ক্যালোরি পার বর্গমিটার পার ঘন্টা। আর মহিলাদের গড় বিএমআর হচ্ছে 37 কিলো ক্যালোরি বর্গমিটার
পার ঘন্টা, ঠিক আছে, 37 কিলোক্যালোরি পার বর্গ মিটার পার ঘন্টা। তো প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির প্রত্যাহিক শক্তি চাহিদা সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা 2010-এ, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অনুযায়ী, ঠিক আছে, যেটা করেছিল প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির প্রত্যেক শক্তি চাহিদা সেটা কী করে, সেটা 2010 সালে ICMR উদ্যোগে হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো দেখো এখানে প্রাপ্ত পুরুষ, ঠিক আছে, কাজের প্রকৃতি মাঝারি হলে দেহের ওজন 60 কেজি এবং যে প্রত্যেক ক্যালোরি চাহিদা সেটা হচ্ছে 2730 কিলো ক্যালোরি। প্রাপ্তবয়স্ক মহিলা যদি কাজের প্রকৃতি মাঝারি থাকে তাহলে দেহের ওজন হওয়া উচিত 55 কেজি। আর প্রত্যাহিক মানে প্রত্যেকদিন ক্যালোরি চাহিদা কত না 2230 কিলো ক্যালোরি প্রয়োজন, ঠিক আছে। এটা কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অনুযায়ী আমরা দেখেছি, ঠিক আছে। তো দেখো এখানে মানব দেহে বিপাকীয় সমস্যার ব্যাখ্যা বিভিন্ন রোগ দেওয়া আছে। তো দেহে যে বিপাক ঘটছে আমরা, ঠিক আছে, দেহের যে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তো তার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে কী হচ্ছে, এই যে হ্রাস বৃদ্ধি পেলে বা নির্দিষ্ট বিপাক পদ্ধতি বাধা পেলে বিভিন্ন রোগ দেখা যায়। সেখানে বিভিন্ন রোগ রয়েছে বিপাকীয় সমস্যার রোগ, যেমন অপর্যাপ্ত উৎসেচক, অপর্যাপ্ত হরমোন, ঠিক আছে, তারপর স্থূলতা বা ওবেসিটি, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, যেটা ইনসুলিন হরমোনের কম ক্ষরণে দেখতে পারবো। তারপর দেখতে পাচ্ছি অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে, যেটা কি জীবনযাত্রার ফলে, যেটা দেখছি সক্রিয়তাহীন জীবনযাত্রার ফলে রক্তবাহে চর্বি জমেই রোগটি হয়, এটাকে আমরা বলবো অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে, মানে রক্ত প্রবাহের মধ্যে চর্বি জমে যায় এবং যে আমাদের ব্লাড প্রেশার, ঠিক আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপর উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কি, এটা হচ্ছে সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ জানিয়ে 120/80, উপরেরটা হচ্ছে সিস্টোলিক, নিচেটা হচ্ছে ডায়াস্টোলিক। 120 হচ্ছে সিস্টোলিক, 80 হচ্ছে ডায়াস্টোলিক, ঠিক আছে। এটা হচ্ছে রক্তচাপ, এটা স্বাভাবিক নর্মাল রক্তচাপ, 130 পর্যন্ত বলতে পারি, ঠিক আছে। নিচেরটা 70 থেকে 80, উপরটা 120 থেকে 30 বলতে পারি, এটা নর্মাল। তো এই পারস্পরিক সমান। ফ্যাট জাতীয় খাদ্য অতিগ্রহণের ফলে ফ্যাট বিভাগ ব্যাহত হলে মানুষের যে ধমনী গাত্র সেখানে রক্তচাপ বৃদ্ধি পায়, তাতে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপর রয়েছে অ্যালক্যাপ্টোনিউরিয়া, ঠিক আছে, অ্যালক্যাপ্টোনিউরিয়া। তো এটা কি ক্রোমোজোমের জিনগত ত্রুটি, অ্যালক্যাপ্টোনিউরিয়া নামক বিপাকীয় এক ধরনের রোগ, ঠিক আছে। এই রোগে হৃৎপিণ্ড বৃক্কের স্বাভাবিক কাজ ব্যাহত হয়, ঠিক আছে। তো এগুলোই ছিল পুষ্টি সম্পর্কে সাধারণ আলোচনা, ঠিক আছে। তো চলো এবার এই পুষ্টি থেকে কিছু MCQ আমরা সলভ করে নিই। চলো পুষ্টি থেকে MCQগুলো আমরা সলভ করে নিই, ঠিক আছে। তো 1 নম্বর কি বলেছে, প্রধানত যে খাদ্য উপাদান থেকে উৎসেচক ও হরমোন গঠিত হয় সেটি হলো কি উৎসেচক এবং হরমোন, ঠিক আছে, এটা হবে প্রোটিন। মানুষের মুখবিবরে লালা গ্রন্থির সংখ্যা 3টি, প্যারোটিড, সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। পরভোজী পুষ্টি সম্পন্নকারী যে সপুষ্পক উদ্ভিদ সেটি কি পরভোজী বলেছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সবাই হবে, র্যাফলেসিয়া, স্বর্ণলতা, তারপর লোরান্থাস সবকটি হবে। একটি মিথজীবী উদ্ভিদ কি মিথজীবী বলেছে লাইকেন। শক্তি প্রদানকারী খাদ্যসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়, তো 5 দাগের কী হবে, 5 দাগের বি, ঠিক আছে। মানবদের শক্তি দৈনন্দিন চাহিদার যত শতাংশ শর্করা থেকে উৎপন্ন হয়, তো সেটি হচ্ছে 55 থেকে 60%। আমাদের দেশ শক্তির দৈনন্দিন চাহিদার যত শতাংশ প্রোটিন থেকে উৎপন্ন হয় সেটি কত, সেখানে কত পার্সেন্ট, 10 থেকে 15%। আমাদের শক্তির দৈনন্দিন চাহিদা স্নেহ পদার্থ থেকে কত পার্সেন্ট উৎপন্ন হয়, 25 থেকে 30%। তো আমরা দেখো মোট দেখতে পাচ্ছি শর্করাটা সব থেকে বেশি আছে 55 থেকে 60, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি স্নেহ পদার্থ মানে ফ্যাট জাতীয়, তারপর যে শক্তি, তারপর শেষ প্রোটিন, ঠিক আছে, প্রোটিনটা হচ্ছে কম সব দিকে। তারপর মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ কিন্তু অপাচ্য মানবদেহের, ঠিক আছে। সেলুলোজ কোনোদিনই আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবো না, পাচিত হবে না। যেটা উদ্ভিদ দেহে যে কোষ প্রাচীর রয়েছে সেলুলোজ নির্মিত, ঠিক আছে। তারপর নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সেটি হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, এটা ভিটামিন সি এর অপর নাম। তোমার দেহে কোনো পাচক রসটিতে নীল লিটমাস থেকে, ঠিক আছে, নীল লিটমাস কাগজটা বলে লাল হয়ে যাচ্ছে, কাগজটি লাল হয়ে যাবে, তাহলে এটা কি নীল থেকে লাল, আমরা জানি নীল থেকে লাল কি জানি অ্যাসিড, আর লাল থেকে নীল ক্ষার, তাহলে
নীল থেকে লাল যদি হয় সেটা অ্যাসিড, তাহলে অ্যাসিড কোনটা থাকে, মানে আম্লিক প্রকৃতির। এখানের মধ্যে পাকস্থলীর রস, এমনিতেও পাকস্থলীতে প্রচুর পরিমাণে এই সিএর থাকে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেখানে পাকস্থলীতেই আম্লিক বা আমরা বলতে পারি অ্যাসিড জাতীয় উৎসেচক থাকবে। তারপর ট্রিপসিন জাতীয় উৎসেচকটি হলো কি প্রোটিওলাইটিক, প্রোটিন ধর্মী, যেটা অগ্নাশয়ে থাকে, এটা ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে। তারপর হস্টোরিয়া হলো কি, হস্টোরিয়া এক ধরনের চোষক মূল, ঠিক আছে। দেখো এই যে ছবিতে দেওয়া রয়েছে হস্টোরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের চোষক মূল। তারপর একটি মৃতজীবীর উদাহরণ দাও, মৃত বলেছে, ইস্ট, ছত্রাকগুলোই তো মৃতজীবী হবে, ইস্ট এগারিকাস, ঠিক আছে, ছত্রাক। স্বর্ণলতা কী ধরনের উদ্ভিদ, স্বর্ণলতা আমরা জানি পরজীবী, ঠিক আছে, স্বর্ণলতা, র্যাফলেসিয়া এইগুলো পরজীবী। ফিতাকৃমি এক ধরনের কি, ফিতাকৃমি হচ্ছে পরজীবী। ঘনপথের সাহায্যে, এটা আমরা জানি অ্যামিবা, যেটাকে আমরা বলি ইংলিশে সিউডোপোডিয়া। অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোনটা, অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে। তারপর কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না, যকৃৎ। যকৃৎ থেকে কোনো উৎসেচক করিত হয় না, এটা মনে রাখবে। একটি আংশিক মৃতজীবী পাইন হবে, ঠিক আছে, এখানে পাইন গাছের ছবি দেওয়া আছে। তারপর পিত্ত নিঃসৃত হয় যকৃৎ থেকে। মানবদের পৌষ্টিক গ্রন্থের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি জানি যকৃৎ, লিভার, ঠিক আছে। পুষ্টি যে ধরনের বিপাক, পুষ্টি হচ্ছে উপচিতি বিপাক। একটি বহিঃপরিজীবী প্রাণী হলো উকুন। আম্লিক মাধ্যমে সক্রিয় উৎসেচকটি হলো পেপসিন, আর ট্রিপসিন হলো ক্ষারীয়, ঠিক আছে, যেটা ট্রিপসিন এটা অগ্নাশয় আর পেপসিন পাকস্থলী, পাকরসে। তারপর নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে যেটি দেহকে শক্তির যোগান দেয়, কার্বোহাইড্রেট শক্তি, ঠিক আছে, কার্বোহাইড্রেট বা শর্করা তো শক্তি উৎপন্ন করে। মানবদেহ পৌষ্টিকতন্ত্রের নিচে অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত বস্তু শোষিত হয়, ক্ষুদ্রান্তে শোষিত হয়। গরুর দুধে যে খাদ্য উপাদানের অভাব, এফি আয়রন আর ভিটামিন সি, অপশান বি। মানবদেহের যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে, যকৃতে শর্করা গ্লাইকোজেন হিসেবে, এটা ইম্পর্টেন্ট, শর্করা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে যকৃতে। একটি প্রাণীজ পলিস্যাকারাইড কি, প্রাণীজ পলিস্যাকারাইড, তো একটি প্রাণীজ পলিস্যাকারাইড এটা হবে গ্লাইকোজেন, ঠিক আছে। তারপর এটা গ্লাইকোজেন। তারপর লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটা হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে, এটা চোখের জলেও থাকে, ঠিক আছে, যে আমাদের অশ্রু কান্না করি, অশ্রুর মধ্যেও লাইসোজাইম উৎসেচকই থাকে, যেটা ব্যাকটেরিয়া ধ্বংস করে, এবং লালারসও থাকে। যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না, তা হলো, কোনো উৎসেচকই থাকে না, সেটা কিসে, তো এটা হয়ে যাবে পিত্তরস, ঠিক আছে। তারপর স্বভোজী পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী কলসপত্রী, ঠিক আছে, স্বভোজী পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী প্রাণী বলেছে। তো কী হবে, এটা প্রাণী হলে ইউগ্লিনা, ঠিক আছে। মানব পুষ্টিনালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে উৎসেচক থাকে না, সেটি হলো শর্করা জাতীয় খাদ্য পরিপাকে উৎসেচক থাকে না, তাহলে কোনটা হবে, তো 35C হবে পাকস্থলী। মানবদের পুষ্টিনালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়া, ঠিক আছে, উৎসেচক ছাড়া আর যেটি প্রয়োজন তা হলো কী হবে, 36 হবে জল, ঠিক আছে। তারপর মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় হলো কি, আমরা জানি খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। তাহলে 3 নম্বর পড়ছে কি, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ হচ্ছে 3 নম্বর পর্যায়। তারপর নিচের যে উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে, কি হবে, প্রোটিন পরিপাকে সাহায্য করে ট্রিপসিন, লাইপেজ ফ্যাট, মল্টেজ শর্করা, ঠিক আছে, লাইসোজাইম তো ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা বলতে পারি এক ধরনের কি শর্করা। তারপর যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না, প্রোটিন পরিপাক কি, তাহলে কোনটা হবে, এখানে রেনিন, ঠিক আছে, রেপসিন, ট্রিপসিন, পেপসিন এগুলো সব প্রোটিন। তারপর শ্বেতচন্দন একটি ড্যাশ উদ্ভিদ, শ্বেতচন্দন ভিসকাম এগুলো আংশিক পরজীবী, ঠিক আছে। তারপর নিচের উদ্ভিদগুলির মধ্যে যেটি স্বভোজী নয় কি হবে, এখানে স্বভোজী নয় বলেছে, তো ফার্ন, শৈবাল, ধান এগুলো সবুজ ক্লোরোফিলযুক্ত এবং সবুজ বর্ণ, তাই এরা স্বভোজী, তো স্বভোজী নয়। র্যাফলেসিয়া এটা হচ্ছে পরজীবী উদ্ভিদ, ঠিক আছে, এই যে র্যাফলেসিয়ার ছবি, এটা হচ্ছে র্যাফলেসিয়া। তারপর মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ মনোট্রপা, এটা সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, মনোট্রপা এটা সপুষ্পক উদ্ভিদ এবং মৃতজীবী। মটর গাছের মূলের অবরুদ্ধে বসবাস করে যে ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে রাইজোবিয়াম। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত
সংগঠনটি হচ্ছে লাইকেন, ঠিক আছে। তার ছত্রাক এবং শৈবাল দুটো অংশ আছে। সবুজি পুষ্টির দ্বিতীয় পর্যায়ে কী বলবো, খাদ্য গ্রহণ, পরিপাক। তো পরিপাক এই যে। তারপর সবুজ উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপ কি, সেটা কি হবে, তো 46-এর দাগের ডি হবে সংশ্লেষণ, ঠিক আছে। নিচের যে উদ্ভিদটি পরাশ্রয়ী প্রকৃতির সেটি হলো পরাশ্রয়ী বলেছে, ঠিক আছে। তো এখানে কোনটা, স্বর্ণলতা, অ্যাপ্লেসিয়া, রাসনা না পেয়ারা, তো এটা দেখো রাসনা হবে, ঠিক আছে। স্বর্ণলতা, অ্যাপ্লেসিয়া, পেয়ারা এগুলো কিন্তু পরাশ্রয়ী নয়, আর পরাশ্রয়ী প্রকৃতির রাসনা। নিচের যে উদ্ভিদটি পতঙ্গভুক নয়, কুচুরিপানা, ঠিক আছে। কলসপত্রের সূর্যশিশির পাতা যেগুলো পতঙ্গভোগ, যে ধরনের পুষ্টিতে সহভোক্তা বা ব্যতিহারী লক্ষ্য করা যায়, সহভোক্তা বা ব্যতিহারী বলেছে, তো এটা মিথজীবী হতে পারে, ঠিক আছে, মিথজীবী হবে, এটা মিথজীবী, ঠিক আছে। সহভোক্তা বলেছে, একে অপরের হেল্প করে। যে ধরনের পুষ্টিতে উদ্ভিদ মৃত ও পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি লাভ করে সেটা আমরা কি বলবো, তো এটা আমরা বলবো সাইপ্রোফাইটিক পুষ্টি, ঠিক আছে, সাইপ্রোফাইটিক পুষ্টি। তারপর পোস্টিনালি যে অংশে ভিলাই বা ভিলি থাকে সেটি হচ্ছে ক্ষুদ্রান্তে, ঠিক আছে, শোষণের জন্য। হাইড্রার খাদ্য গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ কি হবে, হাইড্রা বলেছে, তো এটা এখানে 52 হবে ডি, কর্সিকা, ঠিক আছে। একটি কপ্রোফ্যাগাস প্রাণী কি, মাছ, তো শুয়োর, গিনিপিগ, মাছি, এটা সবকটি হবে, সবই কপ্রোফ্যাগ। মানবদের পরিপাক হলো কি, মানবদের পরিপাক কি হবে, বি আর সি উভয় হবে, বহিঃকোষীয় এবং হলজয়ী, তো 54-এর এখানে ডি হবে, ঠিক আছে। পোস্টিনালি যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে সেটা কি হবে, সিকাম যুক্ত থাকে, এটা হবে বৃহদান্ত্র, ঠিক আছে। পোস্টিনালি যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটা কি হবে, সিকাম হবে, তো এটা 56-এর দেখে সি হবে, সিকাম। মানুষের পুরো পেশক বা প্রিমোলার দাঁতের মোট সংখ্যা কি, প্রিমোলার বলেছে, ঠিক আছে। এখানে কত হবে, প্রিমোলার মানে হচ্ছে যেটা ইনসাইজার, কেনাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে। তো মানুষের পুরো পেশক ও প্রিমোলার দাঁতের মোট সংখ্যা হবে 8, ঠিক আছে। আমরা জানি ইনসাইজার 2/2, ঠিক আছে, তারপর কেনাইন 1/1, তারপর প্রিমোলার হচ্ছে 2/2, আর মোলার হচ্ছে কি 3/3, ঠিক আছে। তারপর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপন মূল্য, এটা এখানে দেখো যে অপশানটা আছে সবথেকে কম, সেটা হচ্ছে 4.4 কিলো ক্যালোরি পার গ্রাম, এটাই হবে। তো প্রোটিনের সেম, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাদ্যের তাপন মূল্য যেহেতু এখানে 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম দিয়েছে, তো সেটাই করব। প্রোটিন আর কার্বোহাইড্রেট সেম হয়, ফ্যাটের একটু বেশি হয়। তো এই যে ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তারপর ছেদক বা কেনাইনের কাজ কি, তো আমরা জানি যে ইনসাইজার দাঁত হচ্ছে কি কাটা, কেনাইন হচ্ছে ছেঁড়া, মানে কোনো জিনিস ছিঁড়তে সাহায্য করে, প্রিমোলার মানে চিবোতে সাহায্য করে, আর মোলার গুঁড়ো করতে সাহায্য করে। তো এখানে কেনাইন বলেছে, তো কেনাইন কি ছিঁড়তে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এখানে অপশান বি হবে, এখানে অপশান বি হবে, ছিঁড়তে সাহায্য করছে। দাঁতের গঠনগত প্রধান অংশ যা একটি প্রোটিন সেটি হচ্ছে ডেন্ডিন। তারপর আত্তীকরণের একমাত্র স্থান হচ্ছে প্রোটোপ্লাজম। মানুষের পোষক বা মোলার দাঁতের সংখ্যা তাহলে কী হবে, এটা 12টি, ঠিক আছে। উপরে 3, নিচে 3 জোড়া করে যদি থাকে তাহলে ওপরে 6/6, তাহলে 12টি। তারপর ভিলির লসিকা বা ফ্যাট শোষণ করে যেটি, সেটি কি, সেটা হচ্ছে ল্যাকটিয়াল, ঠিক আছে। তারপর বৃহদান্ত্রে উপকারী ব্যাকটেরিয়া যা ভিটামিন কে ও ফলিক অ্যাসিড সংশ্লেষ করে সেটি হচ্ছে কি 66-এর এক্সচেরিচিয়া কোলাই, ঠিক আছে। ক্ষুদ্রান্তের শেষ অংশ বা সিকামের সঙ্গে সংলগ্ন থাকে কি, সিকামের সঙ্গে সংলগ্ন থাকে 67-এর দাগের হবে ডি, এলিয়াম। একজন মাঝারি পরিশ্রমী পুরুষের দৈনন্দিন চাহিদা কত হবে, এটা হয়ে যাবে 68-এর দাগে সিটার 2730 কিলো ক্যালোরি। তারপর 45 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রায় উৎসেচকের কার্যকারিতা বিনষ্ট হয়, কারণ কি হয়, 69-এর দাগের 69-এর হবে, উৎসেচকের প্রোটিন বিনষ্ট হয়। তারপর কোন খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া হয়, এটা তো আমরা জানি যে এফি, লোহা, যেটা রক্তে থাকে, ঠিক আছে। প্রোটিনের গঠনগত একক কি, প্রোটিনের গঠনগত একক অ্যামিনো অ্যাসিড। কোন খাদ্য উপাদান শ্বেতসারের সঙ্গে বিক্রিয়া ফলে গাঢ় নীল বর্ণ ধারণ করে, তো এখানে 72 দাগের কী হবে, আয়োডিন, ঠিক আছে। তারপর বিপাকীয় সমস্যাজনিত একটি রোগ হলো কি, 73 দাগের সি হবে, ডায়াবেটিস। তারপর জলীয় বাষ্প শোষণের জন্য রান্না জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদের যে বায়বীয় মূল দেখা যায় তাকে কি বলবো, অপশান সি হবে, ঠিক আছে, ভেলামেন।
তো পুষ্টি থেকে 1 থেকে 74টার মতো এমসিকিউ ছিল, ঠিক আছে। বাড়িতে অবশ্যই টেক্সট বইটা পড়বে, তারপর এমসিকিউ সলভ করবে। পরের ভিডিওতে আমরা সংবন্ধ সম্পর্কে আলোচনা করব।